স্টেশন থেকে বেরোতেই চারপাশের চাপ অন্ধকারটা যেন আচমকাই থাবা বসালো মণিকর্ণের ওপর। ঠান্ডা স্থির দৃষ্টিতে এক পাশ থেকে অপর পাশটা দেখতে দেখতে মনে মনে একবার তিনি ভাবলেন, ইস, ট্রেনটা এত দেরি করে দিল। অবশ্যই জামা কাপড়ের ব্যবসা তো আর ছোটোখাটো ব্যবসা নয়। সদরে গিয়ে দেখে শুনে মাল তুলে সেগুলোকে আবার যত্ন সহকারে গুছিয়ে গ্রামে নিয়ে আসাটা একার পক্ষে বেশ কঠিনই। এদিকে দোকানের ছেলেটা গেছে দেশের বাড়ি। ছুটি দেওয়ার ইচ্ছে যদিও ছিল না ঠিকই, কিন্তু জরুরি কাজ থাকলে তো ছাড়তেই হবে, কিছু করার নেই। অন্যবার ছেলেটি সঙ্গে থাকলে বিকেলের আগেই সদর থেকে ফিরে আসেন মণিকর্ণবাবু, কিন্তু আজ ছেলেটা না থাকায় ব্যবসার মাল তুলতে একাই সদরে যেতে হয় ওকে। রাত হলেও ঠিকমতো ফিরতে পেরেছেন, এটাই বড় ব্যাপার। বাক্স প্যাঁটরা সঙ্গে নিয়ে টর্চের আলো ফেলে গ্রামের কাঁচা পাকা পথ ধরে হাঁটতে শুরু করলেন তিনি। এদিকে অমাবস্যা হওয়ায় আকাশে চাঁদের লেশমাত্র নেই, অগত্যা টর্চই ভরসা। স্টেশন থেকে গ্রামের দূরত্ব মোটামুটি মিনিট 20 হবে। বেরিয়ে কয়েকটা চার স্টেশনারি দোকান চোখে পড়ে। মাঝে রয়েছে একটা বিশাল মাঠ এবং তার সাথে লাগোয়া জলা জঙ্গলে পূর্ণ একটা কবরস্থান। সেটা পার করতেই গ্রামের স্কুল বাড়িটার থেকে শুরু হয় মণিকর্ণবাবুর গ্রাম, রতনগড়। দিনের বেলায় বিশেষ সমস্যা না হলেও রাত যত বাড়তে থাকে একটা গা ছমছমে ব্যাপার লক্ষ্য করা যায় এই এলাকায়। তাছাড়া দুদিন আগে যা ভয়ঙ্কর হাড়হিম করা ঘটনার সাক্ষী হলো গ্রামবাসীরা, তারপর থেকে রাতের দিকে এই রাস্তাটা এড়িয়েই চলে সবাই। অনেকে তো সময় লাগলেও পাশের গ্রাম দিয়ে ঘুরে ঘুরে রতনগড়ে যায়, কিন্তু মণিকর্ণবাবুর পক্ষে তা সম্ভব নয়। শরীরটা ভালো লাগছিল না, তাই আর ঘুরপথে যেতে মন চাইল না ওনার। সন্তর্পণে গ্রামের পথে তিনি হাঁটা দিলেন। তাছাড়া গাঁয়ের পুরোহিত মশাইও স্পষ্ট বলে দিয়েছিলেন যে গভীর রাতে গ্রামের রাস্তায় না থাকতে। এসব 7-5 ভাবতে ভাবতে আপন মনে হাঁটছিলেন মণিকর্ণবাবু। হঠাৎই একটা পচা মাংসের তীব্র কটু গন্ধ নাকে এসে লাগলো ওর। নাকে হাত চাপা দিতেই একটা বরফ শীতল বাতাস এসে স্পর্শ করল ওর সারা শরীর। শিউরে উঠলেন ভদ্রলোক আচমকা। চারিদিকে অতি সন্তর্পণে চোখ বুলিয়ে হাঁটার গতি বাড়ালেন। এমন সময় কোথা থেকে একটা রক্তাক্ত কাক এসে ছিটকে পড়ল ওর সামনে। থমকে গেলেন মণিকর্ণবাবু। থতমত দৃষ্টি নিয়ে নিচের দিকে তাকাতেই দেখলেন সেই রক্তাক্ত কাকটির দেহের জায়গায় জায়গায় পালক ওঠা, মাংস খোবলানো। বুকের ভেতরটা ধক করে উঠল ওর। সামনে তাকিয়ে দেখলেন রাতের প্রকৃতি বেশ থমথমে, নিশ্চল নিরাকার হয়ে যেন নিশাচর পেঁচার ন্যায় জ্বলন্ত দৃষ্টি নিয়ে চেয়েছিল ওর দিকে। দ্রুত ওই স্থান ত্যাগ করার মনস্থির করলেন। এমন সময় একটা ফ্যাসফ্যাসে জান্তব শব্দ কানে এলো মণিকর্ণবাবুর। লক্ষ্য করলেন শব্দটা জলা জঙ্গলের ভেতরের কবরস্থান থেকে আসছে। সেদিকে টর্চ ফেলতেই কি একটা যেন সরে গেল। একটা অজানা আতঙ্ক মনের গভীরে উকি দিতেই দ্রুত সামনে ঘুরলেন মণিকর্ণবাবু। আর ঠিক সেই মুহূর্তেই একজোড়া পচা গলা, ভয়ালদর্শী পিচ্ছিল হাত সাঁড়াশির মতো চেপে বসল ওর গলায়। এরপর সেই হাত জোড়ার থেকে বেরিয়ে আসা কালচে ধারালো নখগুলো নিমেষেই গেঁথে যেতে লাগলো ভদ্রলোকের গলার নরম মাংসপেশির ভাঁজে। এক রাশ আতঙ্ক নিয়ে নিজেকে প্রবলভাবে ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন মণিকর্ণবাবু, কিন্তু পারলেন না। দম বন্ধ হয়ে আসতে লাগলো ওর। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চাইছিল, এমনকি কপালের শিরাগুলো পর্যন্ত ফুলে উঠেছিল মারাত্মক আতঙ্কে। চিৎকার করারও শক্তি ছিল না ভদ্রলোকের শরীরে। সমস্ত শক্তি যেন কেউ শুষে নিয়েছিল মুহূর্তের মধ্যেই।
গলায় অসম্ভব চাপে যখন চোখের সামনে অন্ধকার দেখতে লাগলেন মণিকর্ণবাবু, তখনই হঠাৎ সেই বীভৎস হাত দুটো এক ঝটকায় ওনার মুন্ডুটা ঘুরিয়ে দিল সম্পূর্ণ পেছনে এবং প্রবল জিঘাংসায় তা টেনে বিচ্ছিন্ন করে দিল দেহ থেকে। লুটিয়ে পড়ল মণিকর্ণবাবুর মুন্ডহীন দেহটা এক ভয়ালদর্শী পুরুষ অবয়বের সামনে। আচমকাই সেই অবয়ব সেই মুন্ডহীন নিথর শরীরের ওপর বসে তার বুকের বাম পাশ থেকে ছিঁড়ে বের করে আনলো হৃৎপিণ্ড। তখনও হয়তো একটু একটু কাঁপছে সেটা, টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে তার থেকে। নিজের মোটা লাল লকলকে জিভটা সেই হৃৎপিণ্ডের নিচে রেখে প্রথমে রক্তের ফোঁটার আস্বাদ নিল সেই বিভীষিকা। তারপর সদন্ত জোড়ার কামড় বসিয়ে ছিন্ন ভিন্ন করে দিল হৃৎপিণ্ডটা। তার কান ফাটা পৈশাচিক চিৎকারে খান খান হয়ে গেল রাতের নিস্তব্ধতা। এরপর নিজের সেই রক্তাক্ত সদন্ত যুগলের কামড় মণিকর্ণবাবুর দেহে বসিয়ে মহানন্দে তার মাংস ভক্ষণ করতে লাগলো সেই ভয়াল মূর্তিটি। শুধু তাই নয়, তার পৈশাচিক অট্টহাসিও ধীরে ধীরে প্রতিধ্বনিত হয়ে ছড়িয়ে পড়ল চারপাশে, প্রকৃতির আনাচে কানাচে। জানলার বাইরে এক দৃষ্টে চেয়েছিলাম আমি। সামনে অঝোর বৃষ্টির ধারাপাত হচ্ছে। গরম চায়ে চুমুক দিয়ে কিশোরী বলল, কি বিভূতি, এই আবহাওয়ায় ঠাকুরমশাইয়ের গল্প শুনতে শুনতে কি তোমারও কোনো অভিজ্ঞতার কথা মনে পড়ে গেল নাকি গো? তা নয়, আজ অবধি তেমন কোনো অভিজ্ঞতার সম্মুখীন হইনি আমি। তাছাড়া আমরা গল্প শোনার জন্যই ঠিক আছি, কারণ যেমন শক্ত হাতে ঠাকুরমশাই এক একটি অতি প্রাকৃতিক ঘটনাগুলো সামলেছেন, ওসব আমাদের দ্বারা হবে বলে মনে হয় না। আমার কথা শুনেই জোরে হেসে উঠল কিশোরী। কিছুক্ষণ হলো তারানাথের বাড়িতে এসেছি আমরা। একটু আগেই চা মুড়ি দিয়ে গেছে চারিমা, সেই সাথে কিশোরীর আনা গরম তেলে ভাজা তো আছেই। তারানাথ ভেতরের ঘরে এক ভদ্রলোকের সাথে কথা বলছেন, সম্ভবত কুষ্টি করাতে এসেছেন তিনি। অগত্যা বাইরের ঘরের আসনে বসে আমরা অপেক্ষা করছিলাম নতুন গল্পের, নতুন অভিজ্ঞতার। অপেক্ষার সাথে সাথে একটু মাঝে মধ্যে জানলার কাছে এসে বৃষ্টির ধারাপাতও দেখছিলাম আমি। এই চলমান বাড়ির স্রোত সত্যি ভালো লাগার মতোই। কিশোরী হেসে বলল, যাই বলো, ঠাকুরমশাইয়ের মুখ থেকে ভূত প্রেতের অলৌকিক সব গল্পগুলো শুনতে বেশ ভালোই লাগে আমার। তোমার? ভালো লাগবে না কেন, নিশ্চয়ই ভালো লাগে। তবে গতবার সেই বৌদ্ধ লামার অভিশাপের ঘটনাটা শুনে চোখ মুখের যা অবস্থা হয়েছিল তোমার, তা দেখার মতো ছিল। আজকেও এই একই অবস্থা হবে বলে মনে হয়। এই যে তোমার এই মস্করা করাটা না আমার একদম ভালো লাগে না। তবে যাই বলো কিশোরী, তোমার রাগী মুখটা দেখে বেশ মজা লাগে কিন্তু আমার। দুই বন্ধুর খুনসুটির মধ্যেই তারানাথ বেরিয়ে এলেন। বলি, দুই বন্ধুতে কি শুরু করেছো হে? তারানাথের কথায় কপট রাগে কিশোরী একবার আমাকে দেখে বড়ই সরল মুখে বলল, ও কিছু নয় ঠাকুরমশাই, আমার বন্ধুটির একটু মস্করা করার স্বভাব রয়েছে, ও নিয়ে আমি কিছু ভাবি না। ঠাকুরমশাই বসতেই কিশোরী পাসিংশ এগিয়ে দিল ওর দিকে। সিগারেট ধরিয়ে তারানাথ জিজ্ঞাসা করলেন, তাহলে বলো, কি শুনতে চাও আজ আমার থেকে? একটা দারুণ গা ছমছমে অভিজ্ঞতার স্বাদ ভাগ করে নিন না আমাদের সঙ্গে ঠাকুরমশাই। সারা সপ্তাহ ধরে তো এই স্বাদেরই অপেক্ষায় থাকি আমরা, না হলে অফিসের কাজে মন বসতো নাকি? এই ছুটির দিনটায় আপনার মুখ থেকে রোমাঞ্চকর সব ঘটনার কথা শুনেই তো নতুন উদ্যম পাই পরের দিন কাজে যাওয়ার। হ্যাঁ হ্যাঁ ঠাকুরমশাই, এইবার শুরু করে দিন। আজ একটা অন্য স্বাদের ঘটনা আমাদের শোনান। আমাদের কথার মাঝেই চারই তারানাথের জন্য গরম চার মুড়ি নিয়ে এলো। সেই সাথে
তারানাথের কানের কাছে এসে ফিসফিস করে কিছু একটা বলেও গেল। চারি চলে গেলে চায়ে চুমুক দিয়ে তারানাথ আমাদের উদ্দেশ্যে বললেন, মেয়ের কুষ্টি করানোর জন্য এই ভদ্রলোক এসেছিলেন। এসে কুষ্টিটা না নিয়েই চলে গেছিলেন, আবার ফিরতে হলো। যাই হোক, একটা অদ্ভুত ঘটনার কথা শোনালেন তিনি। ওনার ছেলের বিয়ে হয়েছিল, তাও বছর 10 হবে, অথচ কোনো সন্তান লাভ হচ্ছিল না। তা প্রথম কটা বছর তো হচ্ছিলই না। এরপর ঠাকুরতলায় গিয়ে একটু লাভ হয়, বৌমা গর্ভবতী হয়, কিন্তু 7 মাসের মাথায় গর্ভপাত হয় তার। বিষয়টা অদ্ভুত কেন বলি, এরপর যতবারই গর্ভবতী হতো 7-8 মাসের মাথায় গর্ভপাত হয়ে যেত। ডাক্তার বুদ্ধি সব দেখানো হতো, অথচ কোনো লাভ হতো না। এরপর স্থানীয় এক পুরোহিত এক তান্ত্রিকের খোঁজ দেন ওনাকে। বাড়িতে আসেন সেই তান্ত্রিক এবং সমস্ত কিছু বিচার করে সিদ্ধান্তে আসেন যে ভদ্রলোকের পুত্রবধূর ওপর স্তম্ভন ক্রিয়ার প্রয়োগ করা হয়েছে। এই কারণেই সন্তান ধারণ করতে পারছিলেন না, বা করলেও গর্ভপাত হচ্ছিল। কে করেছিল তাও জানা যায় না, নিজের আপন বোন। সে কি? কেন? নিজের মায়ের পেটের বোন এমনটা কেন করবে? দু চোখ যখন ঈর্ষায় ঢেকে যায়, তখন আপন পরের কোনো জ্ঞান থাকে না। কেবল ঈর্ষার থেকে জন্ম নেয় একটাই অনুভূতি, প্রতিহিংসা। আর এই স্তম্ভন সত্যি। তারানাথের কণ্ঠস্বর ধীরে ধীরে বুঝে আসছে। পাসিং শো থেকে একটি সিগারেট ধরিয়ে জলজলে দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে একটা ধোঁয়া ছাড়লেন তিনি। তারপর পুনরায় নিজের কথা শেষ করলেন। এই স্তম্ভন ক্রিয়ার ভয়াবহ রূপ দেখে আমিও এক সময় স্তম্ভিত হয়ে পড়েছিলাম। বিপদের যে করাল ছায়া ঘনিয়ে এসেছিল আমার ওপর, তার কথা ভাবলে আজও গায়ে কাঁটা দেয় আমার। শিউরে উঠি আমি। আমি আর কিশোরী দুজনেই একে অপরের দিকে চাইলাম। দ্বিধান্বিত কণ্ঠে কিশোরী বলল, গায়ে কাঁটা দেয়? কি ঘটেছিল ঠাকুরমশাই, বলুন তবে। আর এই স্তম্ভন কি? একাধিক মৃত্যুর সাথে জড়িত অতীতের কোনো এক ভয়ঙ্কর বড় রহস্য। রক্তবন্যা, অসহায়তা, নৃশংসতা আজ একাকার হয়ে গেছে। স্তম্ভন বলতে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের কর্মকাণ্ড বন্ধ করা বা প্রতিরোধ করাকে বোঝায়। তন্ত্রে যেমন ঈশ্বর লাভের জন্যে উচ্চ মার্গের পথ নির্দেশিত আছে, তেমনি নানান নিম্ন মার্গের তন্ত্র প্রক্রিয়ার কথাও বর্ণনা করা আছে। তবে এই নিম্ন মার্গের তন্ত্র প্রক্রিয়া মূলত নিজ নিজ স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে প্রয়োগ করা হয়ে থাকে। আর সত্যি বলতে কি, নিম্নমানের তান্ত্রিকেরাই এসব নিয়ে কাজ বেশি করে। ডামরতন্ত্র, কামরত্নতন্ত্র এবং আগমতন্ত্রের কিছু পরিচ্ছেদ সহ বিভিন্ন তন্ত্রে শঠ কর্মের বিস্তর মন্ত্র সহ প্রক্রিয়ার বর্ণনা দেওয়া হয়েছে। এই শঠ কর্মের মধ্যেই একটি হল স্তম্ভন ক্রিয়া। এছাড়াও রয়েছে মারণ, উচ্চাটন, বশীকরণ, বিদ্বেষণ, শান্তি সস্তয়ন কর্ম। একটা সময় এই মার্গগুলো মহাদেব প্রদর্শন করিয়েছিলেন অশুভ শক্তিকে বিনাশ করার জন্য, যাতে নিরীহ মানুষদের ওপর কোনোভাবেই তার প্রয়োগ না ঘটতে পারে, তাদের যাতে কোনো ক্ষতি না হয়। কিন্তু আজকাল ঘটছে এর উল্টোটাই। দুর্ভাগ্যবশত কিছু সংখ্যক অসাধু ব্যক্তিবর্গ নিজেদের স্বার্থে এই ক্রিয়ার প্রয়োগ ঘটাচ্ছে অন্যের ওপর। অশুভকে আটকাতে এই ক্রিয়ার সৃষ্টি হয়েছিল,
আর বর্তমানে সেই অশুভই প্রভাব খাটাচ্ছে এই ক্রিয়াগুলোর ওপর বেশিরভাগ ক্ষেত্রে। তার মানে এই স্তম্ভন সৎকর্মের অংশ। এর দ্বারা কি হয়? স্তম্ভন অর্থাৎ কোনো ব্যক্তি বা পরিস্থিতি বা কাজকে স্তব্ধ করে দেওয়া, রোধ করা তার গতিকে। এক কথায় বলতে গেলে কাউকে থামাতে বা স্থির করতে স্তম্ভন ক্রিয়ার প্রয়োগ করা সম্ভব। এই স্তম্ভনের নানান প্রকার আছে। কারোর মুখ বন্ধ করতে মুখ স্তম্ভন ক্রিয়া ব্যবহার করা হয়। তেমন কাউকে কোথাও যাওয়ার থেকে আটকাতে গতি স্তম্ভনের ব্যবহার আছে। এছাড়া বিয়ের কাজ হোক কিংবা কোনো শুভ কাজ, এই স্তম্ভন ক্রিয়ার মাধ্যমে আটকানো সম্ভব। এমনকি সম্পর্কের মাঝেও স্তম্ভন বিদ্যার প্রয়োগ করা যায়। আবার এই ধরনের খারাপ ব্যক্তি, যাদের মাথায় সর্বক্ষণ কুটিল চিন্তা ঘুরপাক করছে, তাদের স্তব্ধ করতে, তাদের কুটিল বুদ্ধিকে রোধ করতে প্রয়োগ করা হয় বুদ্ধি স্তম্ভন। সুতরাং ভালো মানসিকতা নিয়েও অনেক সময় এই ক্রিয়ার প্রয়োগ ঘটে। তবে এখনকার সময়ে তন্ত্রের এই শঠকর্ম অসাধু কর্মেই বেশি ব্যবহার করা হয়। আসলে কি বলতো, তন্ত্র জিনিসটাই তো রহস্যময়। তন্ত্র শব্দটা সবাই শুনলেও কজন মানুষের প্রকৃত অর্থ অনুধাবন করতে পেরেছে জানা আছে? বড় বড় তান্ত্রিকের কাছেও এই তন্ত্রের উপলব্ধি অধরা। তন্ত্র এভাবে হয় না। তন্ত্রকে বোঝা এত সহজ নয়। আজ তন্ত্রে উপস্থিত শটকর্মের স্তম্ভনের ওপরেই একটা অভিজ্ঞতার কথা শোনাবো তোমাদের। স্তম্ভন কতটা ভয়ানক আর বিভীষিকাময় হতে পারে সেটাই বলবো আজকের ঘটনায়। বলুন ঠাকুরমশাই, আজ ভয়ঙ্কর কিছুর সাথে সাক্ষাৎ হতে চলেছে বলেই মনে হচ্ছে আমার। জ্বলন্ত সিগারেটে পুনরায় টান দিয়ে শুরু করলেন তারানাথ। তাও অনেক বছর আগের ঘটনা। আমি তখন সদ্য বিয়ে থা করে থিতু হয়েছি। দেশের বাড়িতেই রয়েছি। জ্যোতিষ চর্চা করে কুষ্ঠি বানিয়ে রুজি রোজগার চালাচ্ছি। একদিন এই রকমই এই বৃষ্টির দিনে দুপুরবেলা নাগাদ এক ভদ্রলোক আমার সাথে দেখা করতে এলেন। বয়স ওই আনুমানিক 50 কিংবা 55 হবে। হাতে বর্ষাতি, চোখে মোটা সোনালি ফ্রেমের চশমা। পোশাক আশাক দেখে অনুমান করাই যায় যে অবস্থা সম্পন্ন ঘরের ব্যক্তি। উঠোন লাগোয়া বারান্দায় বসে এক মক্কেলের কুষ্ঠি তৈরি করছিলেন। এমন সময় ভদ্রলোককে ভেতরে ঢুকতে দেখে হাতের কাজ থামালাম। এটা তারানাথ চক্রবর্তীর বাড়ি তো? কাঁপা কাঁপা গলায় লোকটি জিজ্ঞেস করলেন। আমি অপাঙ্গে এক ঝলক লোকটিকে দেখে বললাম, আগে আমি তারানাথ চক্রবর্তী। ভদ্রলোক আমার কাছে এসে বিনম্র কণ্ঠে বললেন, আচ্ছা আচ্ছা, নমস্কার ঠাকুরমশাই। আমি পাশের গ্রামেই থাকি। আমার নাম হরদেব দাস। গ্রামের বাজারে নিজস্ব কাপড়ের দোকান আছে। আর্থিক দিক থেকেও মোটামুটি সচ্ছল। একটা বিশেষ দরকারে আপনার সাথে দেখা করতে এসেছি ঠাকুরমশাই। ভদ্রলোকের করুণ মুখ দেখে আমি ওনাকে বসতে বললাম। আমার ঠিক সোজাসুজি লোকটি বসলে আমি জিজ্ঞাসা করলাম, তা আমার খোঁজ কে দিল আপনাকে? হরদেব বাবু প্রথমে যেন থতমত খেয়ে গেল। দেখে বোঝাই যাচ্ছিল যে ভারী দুশ্চিন্তায় আছেন তিনি। অসংলগ্ন কণ্ঠে বললেন, আমাদের গাঁয়েরই এক ব্যক্তি। আচ্ছা, খুব সম্প্রতি কি আপনার কোনো প্রিয়জনের বিয়োগ ঘটেছে? আপনি কি করে জানলেন ঠাকুরমশাই? তার মানে আমাদের গাঁয়ের ছেলেটা আপনার সম্পর্কে ঠিক কথাই বলেছিল।
আপনি মানুষের মুখের অভিব্যক্তি পড়তে পারেন। না, তেমন কিছু জানি না। যা জানি তার মধ্যে থেকেই আপনাদের সাহায্য করার চেষ্টা করি। এখন বলুন তো কি ব্যাপার? আসলে অসম্ভব দুশ্চিন্তা আর কষ্টের মধ্যে আছি আমি। আপনি ঠিক ধরেছেন। খুব সম্প্রতি আমার একমাত্র মেয়ের স্বামী মানে আমার জামাই মারা গেছে। 28 বছরের সুস্থ সবল ছেলেটাকে মরতে হলো, অকালেই মরতে হলো ওই বিভীষিকার জন্য। অবরুদ্ধ হয়ে এলো ভদ্রলোকের কণ্ঠস্বর। আমি হরদেব বাবুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে বললাম, অকাল মৃত্যু? তাৎপর্য? ভদ্রলোক কয়েক মুহূর্ত চুপ থাকলেন, তারপর নিজেকে সামলে বললেন, আমার মেয়ের নাম পুষ্পিতা। বছর 3 হলো বিয়ে হয়েছিল। এখান থেকে তাও ঘন্টা 2-3 ওর শ্বশুরবাড়ির দূরত্ব। বিষয়টা হলো, কিছু সময় যাবৎ অদ্ভুতভাবে একের পর এক মৃত্যু ঘটছে ওই গ্রামে। আর দুর্ভাগ্যবশত আমার জামাইও ওই অপ্রত্যাশিত ভয়াবহ মৃত্যুর শিকার হয়েছে। স্বামী হারিয়ে মেয়েটা রীতিমতো পাগলের মতো হয়ে পড়েছিল ঠাকুরমশাই। কিভাবে মৃত্যুগুলো ঘটছে, কে করছে, আমাদের কিছুই জানা নেই। কোনোভাবে বুঝতে পারছি না যে এই বীভৎস মৃত্যুগুলোর পশ্চাতে কার হাত আছে। কতজনের মৃত্যু ঘটেছে? হ্যাঁ, এই নিয়ে মোট 4 জন হবে। কত আশা নিয়ে মেয়েটার বিয়ে দিয়েছিলাম। ভদ্র ছেলে, মার্জিত পরিবার, ওদের মিষ্টির দোকান সারা গাঁয়ে নাম করা ছিল। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। দোকানের কাজ সেরে আসছিল এমন সময় রাতের বেলা কাদের আক্রমণ ঘটেছিল কে জানে। পরের দিন সকালে ছেলেটার ক্ষত বিক্ষত শরীরটা পাওয়া যায় গাঁয়ের পুকুর পাড়ে, মুন্ডহীন, সারা শরীর ছিন্ন ভিন্ন। কেউ যেন প্রবল ক্ষুধায় খুবলে খুবলে খেয়েছিল ছেলেটার শরীরের মাংস। উফ, কি বিভৎস! বুঝতে পেরেছি, কিছু একটার তো আবির্ভাব ঘটেছে ওই গ্রামে, কিন্তু কি সেটাই জানার। মেয়েটার অবস্থা চোখে দেখার মতো নয় ঠাকুরমশাই। ওর কুষ্টি করাতেই আপনার কাছে এসেছিলাম। কি যে করব আমি মেয়েটাকে নিয়ে। শুধু একটা কথাই বলবে মেয়েটা, ওর স্বামীর যে এমন অবস্থা করলো তাকে যেন না ছাড়া হয়। কিন্তু এমন বিপদ তো স্বাভাবিক মনে হচ্ছে না। অস্বাভাবিক কিছুর বিচার করা আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে কি সম্ভব? আচ্ছা, হঠাৎ করেই এমন দুর্ঘটনাগুলো ঘটছে, মানে কি কারণে বা কিসের প্রভাবে এমন ঘটছে, এই ব্যাপারে গ্রামবাসীরা কিছু জানতে চায়নি বা অনুসন্ধান চালায়নি? আজ্ঞে, গাঁয়ের পুরোহিত এক ওঝাকে ডেকে এনেছিলেন, কিন্তু সে তো গাঁয়ে প্রবেশ করার আগেই বিধান দেয় ঘোর অশুভ সত্তার প্রভাব ঘটেছে গাঁয়ের উপর। অসম্ভব শক্তিধর সে। তাকে পরাস্ত করা বা তার প্রভাব কম করা ওই ওঝার পক্ষে সম্ভব নয়। বড় কোনো তান্ত্রিকের কাছে হয়তো এই সমস্যার সমাধান থাকতে পারে। হরদেব বাবু চুপ করলেন। আমিও ওনার পরবর্তী কথা শোনার জন্য চুপ ছিলাম। কিছুক্ষণ চুপ থেকে তিনি মৃদু বিষণ্ণ কণ্ঠে বললেন, প্রথমে মেয়েটার কুষ্টি করাতেই আসার কথা ভেবেছিলাম, কিন্তু পরে গাঁয়ের ওই ছেলেটার থেকে আপনার ব্যাপারে সব শুনে মনে হলো হয়তো আপনি পারবেন ওই গাঁকে বিপদ মুক্ত করতে, গাঁয়ের লোকেদের প্রাণ বাঁচাতে।
দেখুন, আপনার মেয়ের কথা শুনে সত্যি আমি মন থেকে দুঃখিত, কিন্তু আমি কিভাবে? না করবেন না ঠাকুরমশাই, আমার মেয়ের যা হয়েছে সেটা মেনে নেওয়া ছাড়া আর তো কোনো উপায় নেই ঠিকই, তবে আমি চাই আর কোনো স্ত্রী যাতে স্বামীকে বা কোনো মা তার ছেলেকে না হারায়। আপনি ওই গায়ে একবার পা রাখুন ঠাকুরমশাই, আমি নিশ্চিত আপনি পারবেন সত্যের সন্ধান করতে। বেশ, একবার তবে আমাকে ওই গাঁয়ে যেতে হবে, নিজের চোখে পরখ করতে হবে আসলে কি চলছে ওই গাঁয়ে। আচ্ছা ঠাকুরমশাই, আমরা কালই তবে রওনা দেব। আমি সকালের দিকে চলে আসব আপনাকে নিতে। যেভাবে হোক আপনাকে সামনে আনতেই হবে কোন অশুভ শক্তির করাল থাবা বসেছে ওই গ্রামে। আমি ইশারায় ভদ্রলোককে আশ্বস্ত করলে তিনি চলে গেলেন। এরপর স্ত্রীকে জানিয়ে রাখলাম আগামীকালের যাওয়ার ব্যাপারে। কবে ফিরব তা বলতে পারা সেই মুহূর্তে সম্ভব ছিল না, তবে জানিয়ে রাখলাম যে ফিরতে কিছুদিন সময় লাগতে পারে। সেদিন সারা রাত নির্ঘুমই কাটল। তখনও জানতাম না বিভীষিকার সন্ধানে গিয়ে সেই গ্রামে কোন অতীতের রহস্যময় সত্যকে খুঁড়ে বের করতে হবে আমায়। পরের দিন ইষ্টদেবতার নাম নিয়ে হরদেব বাবুর সাথে বেরিয়ে পড়লাম ওনার মেয়ের শ্বশুর বাড়ির উদ্দেশ্যে। পথে যাওয়ার সময় গ্রামটির সম্পর্কে আরও কিছু তথ্য জানা গেল। বুঝলেন ঠাকুরমশাই, কিছু সময় আগে পর্যন্তও নাকি এই গাঁয়ে কোনো সমস্যা ছিল না, সব ঠিকঠাকই ছিল। এখানকার মানুষ গ্রামের পূর্ব জমিদার রুদ্রপ্রতাপ চৌধুরীর নীতিকে এখনও মেনে চলে। তিনি যেমন কর্তব্যপরায়ণ মানুষ ছিলেন, তেমনি ন্যায়পরায়ণ। গাঁয়ে কোনো রকম অন্যায় বা অপরাধমূলক কাজকর্ম বরদাস্ত করতেন না। আমি নিঃশব্দে শুনছিলাম হরদেব বাবুর কথা। ইতিমধ্যেই স্টেশনে নেমে একটা ভ্যানে উঠেছি। স্টেশন থেকে গ্রামের দূরত্ব বেশ অনেকটাই। তা হরদেব বাবু বললেন, একটা সময় কত সুন্দর ছিল অঞ্চলটা। সবুজ মাঠের উপর দিয়ে বয়ে চলত সতেজ বাতাস, একেবারে প্রাণ জুড়িয়ে দিত। আর এখন হরদেব বাবুর বিষণ্ণ কণ্ঠ শুনে আমার মনটাও ভারাক্রান্ত হয়ে উঠল। একটা অদ্ভুত অস্বস্তি বোধ কাজ করছিল আমার মনের ভেতর। যত গ্রামের দিকে এগোচ্ছিলাম ততই মনের মধ্যেকার সেই খচখচানি বাড়তে লাগলো। মাঠের পাশ দিয়ে যাওয়ার সময় অদূরে কিছু পাহাড়ি টিলা লক্ষ্য করলাম, যার পাদদেশ ধরে একাধিক গাছগাছালির ঘন সমাবেশ জায়গাটাকে এক প্রকার ছোটখাটো জঙ্গলে পরিণত করেছে। তা হরদেব বাবু বললেন, ওই জঙ্গলের ভেতরে কবরস্থান আছে। আমি এক ঝলক তাকালাম সেদিকে, নিশ্চিত হলাম যে কিছু একটা তো আছেই ওখানে। এমন কোনো ঋণাত্মক সত্তা যে গ্রামের গতি প্রকৃতিকে স্তব্ধ করে পুরো গ্রামটাকে করে তুলতে চাইছে মৃত্যুপুরীর ন্যায়। বাইরে চেয়ে কাঁপা গলায় হরদেববাবু বললেন, একেবারে থমথমে হয়ে গেছে গ্রাম। মেয়ের শ্বশুরবাড়ি এর আগেও তো এসেছি, কি প্রাণবন্ত ছিল গ্রামটা। আর আজ কিসের মারণ কামড় যে এসে বসলো এখানে। এমন সময় ভ্যান চালক বলল, আর বলবেননি, আমরাও সেটাই খোঁজ চালাচ্ছি। কি এমন নজর বসলো আমাদের এই গায়ে যে একের পর এক লোক প্রাণ হারাতে বসেছে। রাতে বেরোতে পারি না আমরা, যা কাজকর্ম দিনের বেলাতেই শেষ করে ফেলতে হয়। পুরোহিত মশাই তো বলে ঘোর অমঙ্গলের ছায়া পড়েছে এ গায়ে। ইতিমধ্যেই আমরা সেই বিশাল মাঠ পেরিয়ে গ্রামের স্কুল বাড়িটার কাছাকাছি পৌঁছে গেলাম।
ভ্যান থেকে নেমে নিজের পুঁটুলিটা কাঁধে নিয়ে এক ঝলক গ্রামটার দিকে দেখতেই বুকের ভেতরটা কেমন যেন ধক করে উঠল। কেমন যেন নির্জীব হয়ে চেয়ে রয়েছিল গ্রামটা। গাছের পাতা নড়ে না, পাতাগুলো অদ্ভুত রকমভাবে শুকিয়ে গেছে। লাল মাটির মেঠো রাস্তায় মিশেছিল তীর তীরে যন্ত্রণা, আর আকাশের রঙে মিশেছিল একটা ছাই রঙা ধোঁয়াশা। মোট কথা, কেমন একটা বিষণ্ণতা জুড়ে ছিল সারা গ্রামে। হঠাৎই রাস্তার বাম পাশে একটা ডোবা লক্ষ্য করতে পেরে তার সামনে এসে দাঁড়ালাম। ডোবাও প্রায় শুকনো, ঘোলাটে তার জল। এক মনে সেদিকেই তাকিয়েছিলাম। এমন সময় হরদেব বাবু এসে আমার পাশে দাঁড়ালেন। আমাকে গম্ভীরভাবে জলের দিকে তাকিয়ে থাকতে দেখে বললেন, কোন অশুভ শক্তির করাল ছায়া যে এ গ্রামে পড়েছে কে জানে, যে এখানকার সবুজ গাছপালা শুকিয়ে যাচ্ছে, পুকুর ডোবার জল নষ্ট হয়ে সব মাছ মরে যাচ্ছে, গাভী দুধ দেওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি বাতাসের গতি পর্যন্ত স্তব্ধ। আপনি লক্ষ্য করে দেখুন। আমি ব্যাপারটা লক্ষ্য করলাম। সত্যি সব কিছুর মাঝে যেন একটা দম চাপা অনুভূতি লক্ষ্য করতে পারছিলাম। একটা গভীর শ্বাস নিয়ে বললাম, চলুন এগোনো যাক। আজ্ঞে, আসুন। হরদেব বাবুর মেয়ে পুষ্পিতার শ্বশুর বাড়িতেই গিয়ে উঠলাম আমরা। আপাতত সেখানে তার এক বিধবা পিসি শাশুড়ি ও এক দেওর থাকে। উঠোনের কাছাকাছি আসতেই হরদেব বাবুর চোখ ছলছল করে উঠল। কিছুদিন আগেও আমার মেয়ে জামাই এখানে সুখে সংসার করছিল, অথচ আজ খাঁ খাঁ করছে বাড়িটা। পুষ্পিতার পিসি শাশুড়ি নলিনী দেবী মাথায় ঘুমটা টানতে টানতে বেরিয়ে এলেন বাইরে। আসুন বেয়াই মশাই, আসুন। বৌমা ভালো আছে তো? আর আপনার শরীর ঠিক আছে তো? ওই আছে, পুষ্পিতার শরীরটা খুব একটা ভালো নেই। মেয়ে ভালো না থাকলে এই অভাগা বাপ কিভাবে ভালো থাকে বলুন তো? সত্যি আমাদের জলজ্যান্ত ছেলেটা যে কিভাবে মরল, এমনটা তো হওয়ার কথা ছিল না। অথচ কোন শয়তানের যে নজর পড়ল আমাদের গ্রামে। কথা বলতে বলতে একটু খেই হারিয়ে ফেলেছিলেন ভদ্র মহিলা। আমাকে দেখতেই বললেন, আসুন। ভাগ্যিস স্টেশনের দিকে গেছিল আজ, ওই তো হন্তদন্ত হয়ে এসে খবর দিল আমাকে। আসুন, ভিতরে আসুন। মহিলার কপালে একটা জিজ্ঞাসার ছাপ দেখতে পাচ্ছিলাম আমি। আমাদের এই গ্রামে আসা নিয়ে যে ওনার মনে প্রশ্ন চলছিল তা বুঝতে পেরে বললাম, আপনি বোধহয় একটু অবাক হয়েছেন আমাদের দেখে, তাই না? না, তেমন কিছু না। তবে এই অপয়া গায়ে আপনাদের হঠাৎ করে আসাটা, মানে এখানে যে আপনাদেরও বিপদ। হরদেব বাবু আমাকে উদ্দেশ্য করে বললেন, ইনি হলেন তারানাথ চক্রবর্তী, পেশায় জ্যোতিষ। হাতটাত দেখেন, তবে আসল পরিচয় অন্যত্র। উনি একজন তান্ত্রিক। এর আগে অনেক মানুষের অনেক সমস্যার সমাধান করেছেন। তাই আমি অনুরোধ করে ওনাকে নিয়ে এলাম, যদি কিছু করতে পারেন। বেশ, আপনার উপর আশা রাখছি। এক গুণিনকে ডাকা হয়েছিল, সে তো গ্রামের সীমানা থেকেই পলায়ন করে। আপনিও দেখুন চেষ্টা করে, যদি হাল ফেরাতে পারেন এই গ্রামের। চিন্তা করবেন না, আমি আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব, যাতে এই গ্রাম পুনরায় আগের অবস্থায় ফিরতে পারে। আমি একবার খানিক তফাতে দণ্ডায়মান বছর 25-এর ছেলেটির দিকে তাকালাম। হরদেববাবু পরিচয় করিয়ে দিল, এই ছেলেটি সমর, পুষ্পিতার স্বামী, তপনের ছোট ভাই। ওরা দুই ভাই মিলেই পৈতৃক ব্যবসাটা সামলাতো। আমি ধীর পায়ে এগিয়ে এলাম সমরের দিকে।
জানি এমন একটা ঘটনায় ভেঙে পড়েছ তুমি। নিজের ভাইকে হারানো সত্যিই মর্মান্তিক। তবে শক্ত তো হতে হবে তোমাকে, মন থেকে শক্ত, কারণ আমার বেশ কিছু কাজে তোমাকেই সাহায্য করতে হবে। সমর অবাক চোখে আমার দিকে তাকালো। ওর দৃষ্টিতে বিস্ময় দেখতে পেলাম। নলিনী দেবী বললেন, আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি খাবারের ব্যবস্থা করছি। হরদেব বাবুর সাথে আমি কলতলায় এলাম। ভদ্রলোক যে শোকাহত তা বোঝা যাচ্ছিল। আপন মনেই বললেন, এই জামাই বাড়িতে কম এসেছি, তখনের দিন আর আজ। জামাই বাবাজি নিজে গামছা হাতে দাঁড়িয়ে থাকতো ওই টিউবওয়েলের সামনে। আমি হাত ধুয়ে এলে গামছাটা বাড়িয়ে দিত। কত গোঁসা করতাম এই নিয়ে, কিন্তু শুনলে তো হাসি মুখে ছেলেটা বলতো, আপনি তো আমার বাবারই মতো। এমন সময় নলিনী দেবীর সিক্ত অবরুদ্ধ কণ্ঠস্বর পাওয়া গেল। সত্যি মা বাবা সেই কোন ছোটবেলায় গত হয়েছিলেন। তারপর থেকে দুই ভাইকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি সন্তানের মতো। ছেলেবেলায় ওই কাপড়ের দোকান আমি সামলাতাম। বড় ভাইপো বড় হলে ব্যবসার হাল সে নিজের হাতেই নেয়। এরপর ছোটটাও তাতে যোগদান করে। কখনো ভাবিনি যে এমনও একটা দিন দেখতে হতে পারে। আমরা বারান্দায় উঠে এলে নলিনী দেবী দুটো মাটির ঘটি এগিয়ে দিলেন আমাদের দিকে। নিন, জল খেয়ে একটু বিশ্রাম নিন। আমি চা মিষ্টি সমরকে দিয়ে পাঠাচ্ছি। আপনাকে এত ব্যস্ত হতে হবে না নলিনী দেবী, আমাদের এখানে কোনো অসুবিধা হবে না। নলিনী দেবী রান্নাঘরে চলে গেলেন। উঠোনের একদিকে কলতলা, অপর প্রান্তে ভাড়ার ঘর, আর একদিকে বারান্দা সহ 3টে ঘর রয়েছে পরপর। উঠোনের ঠিক মাঝ বরাবর অবস্থিত ছিল একটি তুলসী মঞ্চ। ঘরে প্রবেশ করতেই একটা বড় মাদুর পেতে দিল সমর। আমি আর হরদেব বাবু সেখানে বসলাম। সমরের শুকনো মুখটা দেখে বেশ খারাপ লাগছিল আমার। বললাম, তুমিও বসো। না, একটু দোকান যেতে হবে, সকাল থেকে যাওয়া হয়নি। আপনারা বসুন, আমি আসি। ইতিমধ্যেই নলিনী দেবী চা আর মিষ্টি দিয়ে গেলেন। সমর ঘর থেকে বেরোতে যাবে, এমন সময় আমি তাকে ডাকলাম। আচ্ছা সমর, বলছি কয়েকটা প্রশ্ন করব, জবাব দেবে? এসো বাবা, এখানে এসে বসো। সমর ধীর পায়ে আমাদের সামনে এসে বসল। বলুন। সেদিনের ঘটনাটা একটু বিস্তারিত বলতে পারবে? সেদিন তোমার দাদার সাথে ঠিক কি ঘটেছিল? সমর একবার হরদেব বাবুর দিকে তাকালো, তারপর ঢোক গিলে বলল, প্রথম দুটো নৃশংস হত্যার পর পুরোহিত মশাই কড়া বিধান দিয়েছিলেন যে রাতে কোনো বাড়ির দরজা বা জানলা যাতে খোলা না থাকে। কিন্তু তাও দাদার থেকে মস্ত বড় ভুলটা হয়েই গেল। সেদিন জমি জমা সংক্রান্ত কিছু কাজ সেরে ফিরতে ফিরতে একটু রাত হয়ে যায় ওর। স্টেশন থেকে গ্রামের দিকেই এগোচ্ছিল, হঠাৎই ওই মাঠের পথ ধরতেই কিছু ফিস ফিস শব্দ কানে আসে। প্রথমে দাদা তেমন একটা আমল করেনি, কিন্তু সেটা কাছে আসতে আসতে একদম পিছনে পৌঁছে গেলে দাদা পিছন ঘুরতে বাধ্য হয়। আর তখন এমন কিছু একটা দেখে যা হয়তো ওর কাছে কিংবা আমাদের সবার কাছে অকল্পনীয় ছিল। কিন্তু কি দেখেছিল আজ তা আমরা জানি না। পুরোহিত মশাই যদি সঠিক সময়ে পৌঁছে মন্ত্রপুত ধাগা দাদার হাতে না বেঁধে দিতেন, তাহলে কি যে হতো। তারপর থেকে দাদা কেমন যেন স্তব্ধ হয়ে গেল। শুধু তাই নয়, পরের দিন সকালে আমাদের গাভী দুটোও মারা যায়। মুরগিগুলোর অবস্থা তাই। ঘরের পিছনে শখ করে লাগানো আমার মায়ের প্রিয় কাঁঠাল আর ডাব গাছটাও কেমন যেন নুইয়ে পড়ল, শুকিয়ে যেতে লাগলো। বাড়িটা যেন রাতারাতি শ্মশানপুরীতে পরিণত হয়েছিল। সেদিনের পর থেকে আমার দাদা শুধু চুপ হয়ে গিয়েছিল তা নয়, অদ্ভুত সব ফিসফিসানির শব্দ কানে আসত ওর। ঘুমের মাঝেও ছটফট করত, বলতো ওই ফিসফিস শব্দ তখনও কানে আসে ওর। রীতিমতো পাগল হয়ে উঠেছিল ওর মন।
এগুলো মোট কতদিন ধরে লক্ষ্য করছিলে তোমরা? আর কবে নাগাদ তোমার দাদার হত্যা হয়? যেদিন প্রথম ঘটনাটা ঘটে আমার দাদার সাথে, তার দুদিনের মাথাতেই মৃত্যু হয় ওর। কথাটা বলতে বলতে ডুকরে উঠল সমর। আমি আলতো করে ওর কাঁধে চাপড়ালে নিজেকে সামলে পুনরায় বলতে শুরু করলো। প্রথম ঘটনার দুদিন পরের ঘটনা। সেদিন বিকেল থেকে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছিল, তাই আমি সন্ধ্যার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম। দাদা বলল আর কিছুক্ষণের মধ্যেই সেও দোকান বন্ধ করে বাড়ি ফিরছে, কিন্তু আর ফেরেনি। আমাদের অপেক্ষা করতে করতে মাঝরাত হয়ে গিয়েছিল, কিন্তু ফেরেনি। পিসিমা প্রথমে অনুমান করেছিলেন হয়তো ঝড় বৃষ্টিতে কোথাও আটকে পড়েছে বা দোকানেই আছে, কিন্তু আমার আর বৌদির মন সে কথায় সায় দিচ্ছিল না। আমি ফেরার প্রায় 2 ঘন্টা পর ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল, কাজেই তার আগেই দাদা ফিরে আসতে পারত, অথচ ফেরেনি। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়। এদিকে মধ্যরাতে অত ঝড় বৃষ্টির মাঝে কোথায় তাকে খুঁজতে বেরোবো কিছুই আমার মাথায় আসছিল না। বৌদিও কান্নাকাটি জুড়ে দিয়েছিল চিন্তায়। অগত্যা ভোরের দিকে বৃষ্টি থামতেই বেরিয়ে পড়লাম আমি দাদার খোঁজে। দোকানে গিয়ে দেখি দোকান বন্ধ। ধক করে উঠল আমার বুকটা। ভাবলাম, তাহলে দাদা গেল কোথায়? বাড়ির পথে গেলে তো নির্ঘাত দেখা হতো আমাদের। যদি সে পথে না যায় তাহলে কোথায় গেল? তন্ন তন্ন করেও গ্রামের কোথাও পাওয়া গেল না আমার দাদাকে। অগত্যা বাড়ির পথে ফিরতে শুরু করলাম। এমন সময় গ্রামেরই এক ছেলে ছুটতে ছুটতে এগিয়ে এলো আমার দিকে। আমার দাদা, শহর দাদা, তোমার দাদাকে স্টেশনের ধারের মাঠে পাওয়া গেছে, তাড়াতাড়ি যাও শহর দাদা। কথাটা শোনা মাত্রই আমার বুকের ভেতরটা ধক করে উঠল। দ্রুত পায়ে সেদিকে ছুটতে লাগলাম। মাঠের কাছে এসে দেখি একটা ছিন্ন ভিন্ন রক্তাক্ত শরীর পড়ে রয়েছে মাঠের শুকনো মাটিতে, মুন্ডহীন, চারিদিকে ছড়িয়ে রক্ত, চাপ চাপ রক্ত। যেন এক বিভীষিকাকে দেখছিলাম আমি। একটু চোখ বোলাতেই এক পাশে একটা কাটা মাথা চোখে পড়ল। ধীর পায়ে সেদিকে এগোতেই হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল আচমকা। আমার ঠিক পায়ের সামনে পড়েছিল আমার দাদার মাথা। ঠাকুর মশাই, আমার একমাত্র দাদাটার ওই অবস্থা দেখে আমি পাগল হয়ে গিয়েছিলাম। কি করব, কি বলবো, কিচ্ছু বুঝতে পারছিলাম না। শরীরের সমস্ত অঙ্গ বেরিয়েছিল দাদার, শুধু তাই নয়, সব ছিল আধ খোয়া। আমার দাদার শরীরটা ঠাকুরমশাই কেউ যেন খুবলে খুবলে খেয়েছিল। ও এমন নৃশংস হত্যা এ গাঁয়ের আগে কখনো হয়নি, আমার অন্তত জানা নেই। কয়েক মুহূর্ত চুপ থাকলো সবাই। একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, তা কতজন মারা গেছে তাও? মোট 9 জন, তাও এই 1 মাসের মধ্যে। কিছু বুঝতে পারছি না ঠাকুরমশাই, কি ঘটছে এই গ্রামে। আপনি কিছু একটা করুন। হরিদেব জেঠু বলছিলেন আপনার মধ্যে যে শক্তি আছে সে পারবে এই বিপদকে স্তব্ধ করতে। সে না হয় বুঝলাম, কিন্তু তা বাকিরা কিভাবে মারা গেছে? সব একই রকম ভাবে মারা গেছে ঠাকুরমশাই, মানে ওই মুন্ডহীন রক্তাক্ত ক্ষতবিক্ষত অবস্থায়। ইতিমধ্যেই নলিনী দেবী দুপুরের খাবার নিয়ে এলেন। সেখানে ছিল ভাত, মুগের ডাল, বেগুন ভাজা আর আলু পোস্ত। এই আয়োজন দেখে আমি সামান্য রাগান্বিত হয়ে বললাম, এত কিছু আয়োজনের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ঠাকুরমশাই একদম ঠিকই বলেছেন নলিনী দেবী, এত কিছু রান্না করার কি দরকার ছিল? আপনার শরীরটাও তো বিশেষ ঠিক নেই। না না, ডাল বেগুন ভাজা তো সকালেই রান্না করেছিলাম, এখন তো শুধু ওই পোস্তটুকু করলাম। খান, এমন কিচ্ছু আয়োজন করিনি আমি। নলিনী দেবীর জোরাজুরিতে অবশেষে খাওয়া শেষ করলাম। সমরকে দোকানের উদ্দেশ্যে যেতে দেখলাম। নলিনী দেবী প্রশ্ন করলে সে জানায় যে দোকানটা খোলা আছে।
বন্ধ করে এসে দুপুরের ভাত খাবে। আমিও খাওয়া শেষ করে হরদেব বাবুর সাথে বারান্দায় এসে বসলাম। এমা, আপনারা বাইরে বসে আছেন কেন? ঘরে যান, আমি তক্ত বসে পরিষ্কার করে চাদর পেতে দিয়েছি আপনাদের বিশ্রামের জন্য। যান, ঘরে যান। নলিনী দেবীর কথায় হরদেব বাবু মৃদু হেসে ভেতরের ঘরে চলে যান। তবে আমি কিন্তু বারান্দাতেই বসে থাকলাম। আপন মনে অনেক কিছুই চিন্তা ভাবনা করতে করতে একটু চোখে তন্দ্রা এসে গেছিল। হঠাৎই একটা কাক ডাকার শব্দে চমকে উঠলাম আমি। সামনের কলতলাটায় বসে একভাবে বিকট স্বরে চিৎকার করে যাচ্ছিল সে। আমি উঠে দাঁড়ালাম। চারপাশে সতর্ক দৃষ্টি বুলিয়ে ভাবলাম, কিছু একটা তো অশনি সংকেত রয়েছে এর। আন্দাজ করতে পারলেও কি সেই অশনি সংকেত তা অনুধাবন করতে পারলাম না। মনস্থির করলাম একবার গ্রামটা ঘুরে দেখা যাক। অতঃপর বিকেলের দিকে গ্রামের পথে রওনা দিলাম। আপন মনে ঘুরতে ঘুরতে একটা মন্দিরের কাছে এসে উপস্থিত হই আমি। সামনেই একটি মাটির জিনিসপত্র তৈরির দোকান ছিল। সেখানকারই একজনকে জিজ্ঞেস করলাম, মন্দির খোলা নেই? লোকটি একবার আমাকে দেখে নিয়ে বলল, আছে তো, ঠাকুরমশাই ভেতরেই আছে, যান। তা আপনাকে তো এ গায়ে আগে দেখিনি, নতুন এসেছেন? এই বলে মন্দিরের উদ্দেশ্যে পা বাড়ালাম। দোকানদারের মুখ থেকেই শুনেছিলাম মা চণ্ডীর এই মূর্তি নাকি অনেক জাগ্রত, আর মন্দিরটিও বহু বছরের পুরনো। প্রবেশদ্বার পেরিয়ে আমি গর্ভগৃহের নিকট এসে উপস্থিত হলাম। দেখি এক বৃদ্ধ বিগ্রহের সম্মুখে দাঁড়িয়ে পুজোর কাজ সারছেন। পরনে ধুতি, উপরিভাগ অনাবৃত। তবে পইতে দেখে অনুমান করতে পারলাম যে ইনি পুরোহিত মশাই হতে পারেন। আমার উপস্থিতি টের পেয়ে বৃদ্ধ পিছন ঘুরলেন। তারপর কয়েক মুহূর্ত জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে চেয়ে থেকে জিজ্ঞেস করলেন, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনি কে মশাই? আগে আমার নাম তারানাথ চক্রবর্তী, ওই গাঁয়ের ময়রা বাড়িতে উঠেছি। ও সুফল সমর্থের বাড়িতে? আগে হ্যাঁ। একটা দীর্ঘশ্বাস ফেললেন পুরোহিত মশাই। প্রদীপে তেল দিয়ে আগুন ধরাতে ধরাতে বললেন, হ্যাঁ, কি সুন্দর ছেলেটা ছিল, মন দিয়ে ব্যবসা করত, পরিবারের যত্ন নিত, অথচ নৃশংসভাবে মরতে হলো ছেলেটাকে। আপনি সমরের দাদার কথা বলছেন তো? হ্যাঁ, সমরের দাদা সুফল অমায়িক ছেলে ছিল। প্রতি বছর এই চণ্ডী মণ্ডপে পুজোর জন্য কত খরচ করত, পুজোর জোগাড় জানতে সাহায্য করত, অন্যরকম ছিল ছেলেটা। কিন্তু করেও প্রশ্নটা করেই ফেললাম পুরোহিত মশাইকে, কিন্তু কে মারতে পারে এমন নৃশংসভাবে? আমার কথা শোনা মাত্রই পুরোহিত মশাইয়ের মুখে ফুটে উঠল এক অবর্ণনীয় আতঙ্কের রেখা। বিস্ফারিত দৃষ্টিতে আমার দিকে চেয়ে কিছু একটা বলতেই যাচ্ছিলেন, হঠাৎই দুজন পালোয়ান গোছের লোক এসে উপস্থিত হলো মন্দির চত্বরে। পুরোহিত মশাই, আপনি একবার আসবেন, জরুরি আছে। পালোয়ানদের একজনের গম্ভীর কণ্ঠস্বর শুনে পুরোহিত মশাই কিছুটা নির্লিপ্ত কণ্ঠে বললেন, সে কি, এখন তো সন্ধ্যারতি দেওয়ার আছে। আচ্ছা ঠিক আছে, নগেন আজ আরতিটা করে দে বাবা, আমি একবার জমিদার বাড়ি থেকে ঘুরে আসছি। এই বলতে বলতে পুরোহিত মশাই ওই পালোয়ান দুজনের সাথে বেরিয়ে গেলেন মন্দির থেকে। যাওয়ার পথে ওনাদের টুকরো টুকরো কিছু কথা শুনতে পেলাম, যেখানে পালোয়ান গোছের একজন লোক বলল, মৃগী রোগীদের মতো ছটফট করছে পুরোহিত মশাই, আপনি চলুন, আপনিই একমাত্র শান্ত করতে পারবেন। লোকটার কথা শুনে আশ্চর্য লাগলো আমার। নগেন নামক অল্পবয়স্ক ছেলেটি যে পুজোর কাজ সামলাচ্ছিল তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা পুরোহিত মশাই কোথায় গেলেন? কে?
আমার বাবা, জমিদার বাবুর বাড়ি। আমি বুঝলাম যে নগেন পুরোহিত মশাইয়ের ছেলে, কিন্তু জমিদার বাড়িতে কার কি হয়েছে যে ভদ্রলোককে এমন সাত তাড়াতাড়ি ছুটতে হলো সেখানে? একটা চাপা কৌতূহল কাজ করলো আমার মনে। জিজ্ঞেস করলাম, হঠাৎ জমিদার বাবুর বাড়ি কেন? কেউ কি অসুস্থ? আর মৃগী রোগের কথা কানে এলো। জমিদার বাড়ি বহু বছর হলো বন্ধ ছিল, এখন আর সেখানে কেউ থাকে না, শহরে থাকে সব। একসময় ওখানকার যে নায়েব মশাই ছিলেন, ওনার বংশধরেরাই বছরের পর বছর বাড়িটা দেখাশোনা করে আসছে। আর এই দেখাশোনার জন্য একটা নির্দিষ্ট মোটা টাকা শহর থেকে পাঠানো হয়। শুধু তাই নায়েব মশাইয়ের পুরো পরিবার জমিদার বাড়ির নিচের একটা ভাগে থাকে। যদিও অনুমতি সাপেক্ষ, তা ঘটনা হলো জমিদার বংশের বর্তমান উত্তরাধিকারী যিনি শ্রী ইন্দ্রপ্রতাপ চৌধুরী, তিনি বউ মেয়ে নিয়ে কয়েকদিনের জন্য নিজের পৈতৃক ভিটে দর্শন করতে এ গাঁয়ে এসেছিলেন। মানে ওই জমিদার বাড়িতে বহু বছর পর তার উত্তরাধিকারী এসেছে, তাই তো? তা এখন তবে কি ঘটেছে? কোনো সমস্যা হয়েছে? আসলে যেদিন ইন্দ্রপ্রতাপ বাবু গ্রামে পা রেখেছেন, সেদিন থেকে গ্রামে অনর্থ ঘটছে। শুধু তাই নয়, ওনার পরিবারেও নানা ভয়ঙ্কর অতিলৌকিক কর্মকাণ্ড দেখা দিয়েছে। বিশেষ করে ওনার মেয়ের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছে। সত্যি বলতে, এত বছর জমিদার বাড়ি থেকে কোনো রকম দুর্ঘটনার কথা আসেনি, কিন্তু ওনারা আসার পর থেকেই একের পর এক ঘটনা ঘটছে, ভয়ঙ্কর সব ঘটনা। এমনকি প্রাণহানির শিকারও হয়েছে একজন। একজন? হ্যাঁ, বর্তমান নায়েব তিরুপাল। বললাম না, সপরিবারে জমিদার বাড়ির নিচ তলাটায় থাকতো। এরই মাঝে একদিন মাঝরাতে প্রচণ্ড চিৎকার পাওয়া যায় তার। সবাই গিয়ে দেখে বাড়ির পিছনের বাগানে রক্তাক্ত অবস্থায় অজ্ঞানরত হয়ে পড়েছিল সে। তারপর থেকে মুখ থেকে কোনো কথাই বলে না, কেমন যেন থমথমে হয়ে গেছে লোকটা। আমি অবাক হয়ে এক ঝলক বিগ্রহের দিকে চেয়ে উদাসীন কণ্ঠে আপন মনেই বললাম, এসবের অর্থ কি? আসলে গাঁয়ে যা কিছু ঘটছে, তার সাথে নাকি ওই জমিদার বাড়ির অতীতের কোনো রহস্যময় ঘটনার সংযোগ আছে। কি? আপনি এ গাঁয়ে কেন এসেছেন আমি জানি ঠাকুর মশাই। সকালে এ বিষয়ে সমরের সঙ্গে কথা হচ্ছিল, ও আমার ভালো বন্ধু। আসলে ওই জমিদার বাড়ির কি ব্যাপার না ব্যাপার সেটা আমি সঠিক জানি না, তবে আমার ঠাকুরদা এ ব্যাপারে হয়তো কিছু জানে। মানে আপনার মনে জমে থাকা প্রশ্নগুলোর উত্তর ওনার কাছে থাকতে পারে। কোথায় তোমার ঠাকুরদা? বহু বছর ধরে শয্যাশায়ী, তিনি অসুস্থ। কোনো রকমে স্নান খাওয়া করেন, তাও ঘরের লোকের সাহায্যের প্রয়োজন হয়। কোথাও চলাফেরা করতে না পারলেও কথা বলতে পারেন। আপনি গিয়ে একবার দেখতে পারেন আমার ঠাকুরদার কাছে। কথা শেষ করে নগেন আমার দিকে বড় আশা ভরা দৃষ্টিতে তাকালো। তারপর হঠাৎই ওর মুখে ছেয়ে গেল একটা আতঙ্কের অভিব্যক্তি। ধীর পায়ে মা চণ্ডীর কাছে এসে চারপাশে অঙ্গুলি নির্দেশ করে বলল, লক্ষ্য করতে পারছেন? ঘন আধারকে বিগ্রহের চারিদিকে লক্ষ্য করতে পারছেন? আমি দেখলাম বিগ্রহের চারপাশে কেমন যেন কালচে পরীক্ষা ফুটে উঠেছিল, যেন চারপাশ জুড়ে জায়গাটা পুড়ে পোড়া দাগ ছেড়েছিল। আমাকে অবাক হতে দেখে ক্ষীণ কণ্ঠে নগেন জিজ্ঞেস করল, কি দেখছেন? পোড়া দাগ কেন বিগ্রহের চারপাশ জুড়ে? এ কোনো পোড়া দাগ নয় মশাই, এ হলো ভয়ঙ্কর অশুভ অন্ধকারের দাগ। এ দাগই গ্রামে অশনির সংকেত বয়ে এনেছে। আমি আর কিছু বললাম না। কয়েক মুহূর্ত স্থির দৃষ্টিতে মায়ের বিগ্রহের দিকে চেয়ে বললাম, এই গাঁয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। সে যে অশুভ শক্তি ঘাঁটি গাড়ুক না কেন এখানে। কিন্তু নগেন, খুব শীঘ্রই আমার সাথে তোমার ঠাকুরদার সাক্ষাতের ব্যবস্থা করে দাও, যত তাড়াতাড়ি সম্ভব।
আর একটা হত্যাও বরদাস্ত করব না আমি এই গ্রামে। এমন সময় হঠাৎই একটা কথা আমার মাথায় আসলে নগেনকে প্রশ্ন করি। জমিদার বাড়িতে তোমার বাবা কি কোনো দুর্ঘটনার খবর পেয়ে গেলেন? কানে এলো মৃগী রোগীর মতো ছটফট করছিল। কে, কার কথা বলছিল লোক দুটো? ওরা জমিদার বাড়ির লেঠেল, ইন্দ্রপ্রতাপের একমাত্র মেয়ের কথা বলছিল। জবে থেকে এসছে একের পর এক অলৌকিক ভয়ঙ্কর সব কর্মকাণ্ড ঘটে চলেছে ওর সাথে। এমন এমন সব ঘটনা যাই ভর সন্ধেবেলা বলা সম্ভব নয়। আপনি বরং একবার আমার ঠাকুরদার সঙ্গে দেখা করবেন, উনি কিছু বললেও বলতে পারেন। কিছু একটা বলতে যাচ্ছিলাম আমি, তার মাঝেই বেশ কয়েকজন এসে উপস্থিত হলো মন্দির চত্বরে। শুনেছি মায়ের সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে প্রতিদিনই কম বেশি লোক আসে। তা আমি আর দাঁড়ালাম না সেখানে। সন্ধ্যা সমাপ্ত হবার পূর্বেই ফিরে গেলাম হরদেব বাবুর মেয়ের শ্বশুর বাড়িতে। তবে যাওয়ার পথে একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। গ্রামে অশুভ সত্তা, তার সাথে জমিদার বাড়ির কোন অতীত জড়িয়ে আছে? কি সেই ঘটনা, আর কিভাবে কোথা থেকেই বা উদ্ভব ঘটল এই বিভীষিকার? সেদিন রাতের খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে এসে সবে ধ্যানে বসেছি। আচমকাই ভেতরে ভেতরে একটা চাপা অস্বস্তি অনুভব করলাম। কোনোভাবেই না ধ্যানে মন বসছিল আমার, না মধুসুন্দরী দেবীর সাথে যোগাযোগ করতে পারছিলাম। যেন কোনো এক অশুভ অদৃশ্য বাঁধন বিরক্ত করার চেষ্টা করছিল আমাকে, ভঙ্গ করে দিচ্ছিল আমার ধ্যান, সংযোগ স্থাপন করতে দিচ্ছিল না আমাকে মধুসুন্দরী দেবীর সাথে। যদিও গ্রামে পা রাখতেই বুঝেছিলাম যে কোনো এক অশুভ শক্তির ছায়া বলয়াকারে গ্রামটিকে ঘিরে রেখেছিল, কিন্তু তখন অনুমান করতে পারিনি যে তার ক্ষমতা এতটা মারাত্মক হতে পারে। চোখ দুটো খুললাম, বাইরের আঁধার জমাট বেঁধেছে। আমি কয়েক মুহূর্ত চুপ থেকে বেরিয়ে এলাম উঠোনে। টিমটিমে হ্যারিকেনের আলোয় এমনি চারদিক ঘুরে দেখছিলাম। হঠাৎই চোখ পড়ল তুলসী মঞ্চের দিকে। দুপা এগিয়ে এলাম, গভীর দৃষ্টিতে পর্যবেক্ষণ করছিলাম গাছটাকে। কেমন যেন শুকিয়ে গেছে পাতাগুলো, মুষড়ে পড়েছে গাছটা। হালকা হলদেটে ভাব এসেছে প্রায় শুকিয়ে যাওয়া পাতার রঙে। আমি মাথা তুলে চারদিকে চোখ বুলিয়ে আকাশের দিকে তাকালাম। খোলা আকাশের বুকে একটু একটু করে ঘনিয়ে আসছিল অন্ধকারের মেঘ। দ্রুত ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম। সেই রাতটা আর ঘুম হলো না, দুশ্চিন্তায় কেটে গেল পুরো সময়টা। এরপর হয়তো ভোরের দিকে চোখটা লেগে গিয়েছিল। ঘুম ভাঙতে দেখলাম দিনের আলো ফুটেছে। আশেপাশের কোথাও একটা মোরগের ডাক কানে আসছিল। আমি চৌকি ছাড়তেই দেখি সমর ধূপ দিতে আমার ঘরে ঢুকলো। ও, ঠাকুরমশাই উঠে পড়েছেন? হরিদেববাবু বলছিলেন আজ ফিরে যাবেন। আর আচ্ছা সমর, মনে করে বলো তো, তোমার দাদার সব দেহ যখন দেখলে তখন অস্বাভাবিক কিছু সেখানে লক্ষ্য করেছিলে কিনা? তেমন কিছু তো মনে পড়ছে না ঠাকুরমশাই। কেন বলুন তো? না, এ ব্যাপারে কোনো তথ্য পেলে খুব উপকৃত হতাম। আরও কিছুক্ষণ ভাবল সমর, কিন্তু অস্বাভাবিক কিছুই মনে করতে পারল না সে। এরপর চুপচাপ রান্নাঘরের দিকে পা বাড়াচ্ছিল। এমন সময় হঠাৎই ফিরে এলো আমার কাছে। ঠাকুরমশাই! আমি সবে মাটির ঘটি হাতে নিয়ে গলায় জল ঢালছিলাম। সবিস্ময়ে তাকালাম সমরের দিকে। ঠাকুরমশাই, একটা ব্যাপার আমি তখন লক্ষ্য করেছিলাম। সেটা হলো, দাদার হাতে সেই মন্ত্রপুত ধাগা ছিল না। পরে অবশ্য ভেবেছিলাম হয়তো কোনোভাবে কোথাও পড়ে গিয়েছে, তাই এর বিশেষ মাথা ঘামাইনি ওটা নিয়ে। আমার কপালে ভাঁজ পড়ল। সন্দিহান দৃষ্টির মাঝে পরিস্ফুট হলো মুখের বলিরেখাগুলো। জিজ্ঞেস করলাম, তুমি ঠিক দেখেছ ওটা ছিল না? না। সমরের উত্তরের মাঝেই
হরদেব বাবু উঠোনে বেরিয়ে এলেন। কাঁধে ঝুলছে পুঁটুলি। এ কি হরদেব বাবু, আপনি? এবার ফিরতে হবে ঠাকুরমশাই। আর কতদিন এখানে থাকবো বলুন? ওখানে গিন্নি মেয়েটাকে নিয়ে একা আছে, তাই না? আমিও আর বাধা দিলাম না ভদ্রলোককে। সত্যি তো অনেক কষ্টই পেয়েছেন তিনি, আর ওনাকে আটকে রাখলে চলবে না। তবে যতদিন না পর্যন্ত জমিদার বাড়ির রহস্য উদ্ঘাটন করে এই গ্রামকে আমি বিপদমুক্ত করতে পারছি, ততদিন এই গ্রাম ছেড়ে আমি কোথাও যাব না, এমনটাই মনস্থির করলাম। হরদেব বাবু বিদায় নিলে আমিও সমরের সাথে প্রথম যে ব্যক্তির হত্যা ঘটেছিল তার বাড়ি গেলাম, তার পরিবারের সাথে দেখা করতে। বারান্দায় একটা তক্তপোষ পাতা ছিল, সেখানে বসেই কথা হচ্ছিল। জানি না ঠাকুর মশাই, কোন বিভীষিকার করাল থাবা বসলো এই গায়ে। তবে আমার স্বামীকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা কোনো হিংস্র জন্তুর কাজ বলে মনে হয় না। মনে হয়েছিল কোনো এক পিশাচের কাজ, ভয়ঙ্কর পিশাচের কাজ। যখন ওকে মাঠের ধারে পেলাম তখন ওর রক্তাক্ত ছিঁড়ে খাওয়া ওই দেহ দেখতে পারিনি, একেবারে দেখতে পারিনি। পুরোহিত মশাই বলেছিলেন রাতের বেলা বেরোতে না, কিন্তু শুনলে তো শহরের কাজ সেরে ফিরতে ফিরতে সেই রাতই হয়ে গেছিল। আর কি নাম ছিল আপনার স্বামীর? মণিকর্ণ, কাপড়ের ব্যবসা করত। আমি বারান্দায় এসে দাঁড়ালাম। মনের মধ্যে একটা খচখচানি চলছিল ঠিকই, তবে কি তা অনুমান করতে পারছিলাম না। সমর ভেতরে টুকটাক কথা বলছিল মণিকর্ণ বাবুর স্ত্রীর সাথে। এমন সময় হঠাৎ সেই মহিলা আমাকে ডাকলেন। ঠাকুর মশাই, বলুন। সমরের থেকে জানতে পারলাম আপনার এখানে আসার আসল রহস্যের কথা। ওর দৃঢ় বিশ্বাস আপনি বিপদমুক্ত করতে পারেন এই গ্রামকে। তাই নিছক ভরসা করেই একটা কথা বলতে চাইছিলাম আপনাকে। হ্যাঁ, বলুন। বলতে চাই না, দেখাতে চাই। দাঁড়ান। এই বলে খাটের তলা থেকে একটা টিনের বাক্স বের করে আনলো সে। তারপরে সেটার ডালা খুলে অতি সন্তর্পণে বের করে আনলো একটা চকচকে বস্তু। প্রথমে বুঝতে না পারলেও মহিলা সেটা আমার দিকে এগিয়ে দিতেই দেখলাম একটা আংটি, লাল গোল পাথর বসানো সোনার আংটি। অত্যন্ত কৌতূহলবশত আংটিটা হাতে নিয়ে ভালো করে পরখ করতে লাগলাম আমি। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে এলো, এটা তো পাথর, সম্ভবত চুনি। কিন্তু এটা কি কারণে আপনি আমাকে দেখাচ্ছেন? এটা সেদিন আমার স্বামীর মৃতদেহের ভেতর থেকে পেয়েছিলাম আমি। বুকের বাম পাশে খুবলে খাওয়া জায়গাটার মাঝে আটকে ছিল জিনিসটা। প্রথম আমিও ওর কাছে যাই আর কান্নাকাটির মাঝে এটা আমি লক্ষ্য করি। তখন আর কাউকে কিছু বলিনি, তবে ঘরে এসে সেই রক্তমাখা আংটিটা পরিষ্কার করে বুঝলাম সেটা কোনো ধনী মানুষের হবে। কিন্তু এ গায়ে ধনী মানুষ তেমন কেউ নেই, যাকে বলে সকলেই মধ্যবিত্ত। তাই মনে হলো পুরোহিত মশাইয়ের কাছে একবার গেলে তিনি কোনো উপায় বাতলে দিতে পারেন, কারণ ওনার কাছে
গ্রামের সব শ্রেণীর মানুষই মোটামুটি আসতো। আংটিটা চিনলেও চিনতে পারেন হয়তো, অথচ জিনিসটা দেখে পুরোহিত মশাই উল্টে আমার ওপর চিৎকার জুড়ে দিয়েছিলেন। এমনকি এও জানান এ অশুভ আংটি এই মন্দিরে থাকাই রক্ষে, নয়তো আমার বিপদ হতে পারে। কিন্তু আমার তখন মনে হয়েছিল পুরোহিত মশাই হয়তো কিছু লুকোচ্ছেন, তাই ওনার চোখের আড়ালে সেটা নিয়ে আমি নিজের কাছে এনে টিনের বাক্সে ঠাকুরের ফুল পাতা রেখে দিয়েছিলাম। কিন্তু আজও বুঝিনি উনি কেন এমন প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ওই আংটিটাকে দেখে। উনি কিছু আড়াল করার চেষ্টা করছেন না তো? শুনেছিলাম এককালে পুরোহিত মশাইয়ের পূর্বপুরুষেরা জমিদার বাড়ির কুল পুরোহিত ছিলেন। ওই চণ্ডী মণ্ডপটাও জমিদার রুদ্রপ্রতাপ গড়ে দিয়েছিলেন। আমি আংটিটা নিয়ে চোখ বন্ধ করে মনে মনে একটা মন্ত্র জপ করতে শুরু করলাম। বরাকরের অরণ্যে মধুসুন্দরী দেবীর থেকে প্রাপ্ত বর আমাকে এক অলৌকিক শক্তি প্রদান করেছিল। এক দৈবিক শক্তি ছিল, যার দ্বারা ভূত ভবিষ্যৎ সম্পর্কে আমি অবগত হতে পারতাম। কাজেই মন্ত্র পড়তেই হঠাৎই আমার বন্ধ দৃষ্টির মাঝে ফুটে উঠল একটি দৃশ্য। একটা বাড়ি, মহল বললে মন্দ হবে না। এক জোড়া আলতা মাখা লক্ষ্মীমন্ত পা, খোলা চুল, আর তার মাঝে থাকা সোনার কাঁটা। শাড়ি পরা মেয়েটা, এরই মাঝে আচমকাই ভয়ঙ্কর এক মুখাবয়ব ফুটে উঠল আমার চোখের সামনে। একটা পৈশাচিক মুখ, যার ঠোঁটের দুপাশ থেকে বেরিয়েছিল মোটা মোটা রক্তমাখা সদন্ত। পৈশাচিক হাসিতে মেতে উঠে আমার দিকেই চেয়েছিল সে। চকিতে চোখ খুলে গেল আমার, বুকটা যেন ধড়ফড় করছে। সমর আমার হাত ধরতে হুঁশ ফিরল। ঠাকুরমশাই, ঠাকুরমশাই, আপনি ঠিক আছেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। চলো সমর, একবার পুরোহিত মশাইয়ের বাবার সাথে দেখা করতে হবে। আসুন। মণিকর্ণবাবুর ঘর থেকে বেরিয়ে চুপচাপ এগোচ্ছিলাম আমরা দুজন। বুকের ভেতরটা ভারাক্রান্ত লাগছিল। এমন সময় সামনে একটা বিশাল আকার বাড়ি দেখে থমকে দাঁড়িয়ে গেলাম আমি। মৃদুস্বরে বললাম, এটাই তো জমিদার বাড়ি। সমর জবাব দিল। তারপর আমাকে এমন থমকে গিয়ে স্থিরভাবে বাড়িটার দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, ঠাকুরমশাই, আপনি অমনভাবে দেখছেন কেন বাড়িটা? হ্যাঁ, না না, চলো তো সমর, একবার মন্দিরে চলো, দরকার আছে। আমি নিজেকে সামলে নিয়ে জবাব দিলাম, আসলে জমিদার বাড়ির সামনে আসতেই দোতলার বারান্দায় একটা অপ্রত্যাশিত দৃশ্য দেখতে পেয়েছিলাম। অনুভব করতে পেরেছিলাম একটা শীতল বাতাস। এই বাতাসের স্পর্শ সাধারণ স্পর্শ নয়, অশুভ ইঙ্গিতের স্পষ্ট লক্ষণ ছিল সেখানে। ওই জমিদার বাড়ির রহস্য একমাত্র পুরোহিত মশাই বলতে পারবেন। ঠাকুরমশাই, আপনি মন্দিরে যাবেন খন, আগে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিন দয়া করে। আসুন। আমি কিছু বলতে যাব, এমন সময় পুরোহিত মশাইয়ের সাথে পথে দেখা। মন্দিরে তালা দিতে ভুলে যাওয়ার কারণে পুনরায় ওনাকে ফিরে আসতে হলো। কথা সমরের সাথে হচ্ছিল, কিন্তু পুরোহিত মশাই যখন মন্দিরের দিকে পা বাড়ালেন, তখন আমিও পুরোহিত মশাইকে অনুসরণ করলাম। মন্দিরটা বেশ পুরনো, জায়গায় জায়গায় চলতা উঠে রয়েছে, গজিয়েছে লতা পাতা। পুরোহিত মশাই ভারী তালাটা দরজায় সবে লাগাতে যাবেন, এমন সময় আমি এসে ওনার পিছনে দাঁড়ালাম।
পুরোহিত মশাই, হ্যাঁ, কে? আপনার সাথে কিছু কথা ছিল, বেশ জরুরি। কথাটা শুনে গভীর চিন্তায় ডুব দিলেন পুরোহিত। এরপর বেশ কিছুটা সময় অতিবাহিত হয়। কথা হচ্ছিল মন্দিরের বারান্দায় বসে। আমি সবটা খুলে বললাম পুরোহিত মশাইকে। আমার এই গ্রামে আসার উদ্দেশ্য, আমার দেখা সেই দৃশ্যাবলী আর আমার সন্দেহ, সবটা। পুরোহিত মশাই কিছুক্ষণ চুপ করে থাকলেন, কিছুই বললেন না। এরপর ধীরে ধীরে উন্মোচন করলেন রহস্যের। আমার ছেলেকে সমর আপনার ব্যাপারে জানিয়েছিল। আমি অনুমান করিনি যে কেউ এই গাঁয়ের ব্যাপারে সাহায্য করতে রাজি হতে পারে। আপনি এতদূর এসেছেন এই সমস্যার সমাধান করতে, এর জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। কিন্তু পুরোহিত মশাই, আসল ঘটনাটা কি বলুন তো? একমাত্র আপনাকেই আমরা বিশ্বাস করি। নগেন আমাকে অল্প বিস্তর জানিয়েছিল বটে, তবে ভাইয়ের শোকে তখন আর এ ব্যাপারটা মাথা ঘামাতে পারিনি। কিন্তু কি লুকোচ্ছেন আপনি বলুন তো? হ্যাঁ, এসব কিছুর সূচনা ঘটে বর্তমান জমিদার ইন্দ্রপ্রতাপ ফিরে আসার পর। উনি আর ওনার পরিবার জমিদার বাড়িতে পা রাখার পর থেকেই অদ্ভুত সব কাণ্ড ঘটতে থাকে ওই বাড়িতে, বিশেষত জমিদার ইন্দ্রপ্রতাপের একমাত্র মেয়ের সাথে। বাইরে থেকে পড়ালেখা করে আসা শিক্ষিত মেয়ে, তার পক্ষে এসব মেনে নেওয়াটা। কি কি ঘটছে তার সাথে? ভয়ঙ্কর সব অলৌকিক ঘটনা। শহরের একঘেয়ে জীবন ছেড়ে সতেজ বাতাসের আনন্দ নিতে জমিদারবাবু স্ত্রী আর একমাত্র কন্যাকে নিয়ে নিজের দেশের বাড়িতে অর্থাৎ এই গাঁয়ে এসেছিলেন। কিন্তু যেদিন থেকে ওনারা এই গাঁয়ের মাটিতে পা রাখলেন, সেদিন থেকেই অদ্ভুত সব কর্মকাণ্ডের মুখোমুখি হতে হয়েছে ওনাদের। বিশেষত ওনার মেয়ের সাথে এমন সব ঘটনা ঘটছে, যেমন যেদিন ওনারা এলেন সে রাতেই খাওয়া দাওয়া সেরে রাতের দিকে সবাই শুতে চলে যায়। খাওয়া দাওয়ার ব্যবস্থা, তারপর জমিদার বাবুদের শোয়ার ব্যবস্থা সব ওখানকার নায়েবের স্ত্রী গুছিয়ে রেখেছিল। দোতলায় একাধিক বড় বড় ঘর রয়েছে, তার একটাতেই জমিদার বাবুর মেয়ের শোয়ার ব্যবস্থা করা হলো, আর অপরটাতে ইন্দ্রপ্রতাপ এবং ওনার স্ত্রী শুয়েছিলেন। আচ্ছা সমর, জমিদার বাবুরা আসার আগে থেকেই কি গ্রামে এই নৃশংস মৃত্যুগুলো ঘটছিল? না। এবার বলুন পুরোহিত মশাই। তো সেদিন মাঝরাতে প্রচণ্ড চিৎকারে ঘুম ভেঙে যায় বাড়ির সকলের। চিৎকারটা ইন্দ্রপ্রতাপের মেয়ে চন্দ্রলেখার ঘর থেকে আসছিল। মেয়ের চিৎকার শুনে জমিদার বাবু এবং ওনার স্ত্রী সহ নায়েব মশাইয়ের পরিবারও ছুটে যায় ওর ঘরে। কিন্তু এরপর যা ঘটে তার জন্য প্রস্তুত ছিল না কেউই। জমিদার বাবুর শোয়ার ঘরের ঠিক সোজাসুজি ওনার মেয়ের ঘরটা ছিল। এর মাঝে একটা লম্বা বারান্দা রয়েছে, যার দুপাশে কয়েকটা ঘর থাকলেও সেগুলো প্রায়শই বন্ধ থাকে। মেয়ের চিৎকার শুনে দ্রুত পায়ে জমিদার বাবু মেয়ের ঘরের দিকে এগোচ্ছিলেন। আচমকাই একটা দমকা হাওয়া কোথা থেকে উদয় হয়ে সজোরে বন্ধ করে দেয় মেয়ের ঘরের দরজাটা। পাগলের মতো দরজা ধাক্কা দিতে থাকলেন উনি আর ওনার স্ত্রী। ইতিমধ্যে নায়েব মশাইরাও এসে উপস্থিত হয়, তারাও দরজা খোলার চেষ্টা করছিল। এদিকে ভেতর থেকে মেয়ের চিৎকার কোনোভাবেই থামতে চাইছিল না। চিৎকার আর কান্না মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল, যেন মনে হচ্ছিল কোনো এক পাশবিক শক্তি মেতেছিল তার তাণ্ডব লীলায়। অনেক চেষ্টা সত্ত্বেও দরজা খোলার সাধ্য কারোর হচ্ছিল না। এরপর এক সময় ভেতর থেকে চিৎকার কান্না সব থেমে যায়। এতে জমিদার বাবু আর ওনার স্ত্রীর উৎকণ্ঠা আরও বাড়লে হঠাৎই দরজাখানা আপনা আপনি খুলে যায়। জমিদার গিন্নি ভেতরে ঢুকে দেখেন মেয়ে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে রয়েছে আর রীতিমতো ভয়ে কাঁপছে। মেয়েকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লেন তিনি। তবে মেয়ে আর কাঁদছিল না, কেবল পাথরের মতো একটা জায়গায় বসে থরথর করে কাঁপছিল। চোখের দৃষ্টি ঘোলাটে আর সন্দিহান ভরা। মেয়েকে অনেক প্রশ্ন করলো জমিদার গিন্নি, কিন্তু মেয়ে একটা প্রশ্নেরও উত্তর দিল না, কেবল অঙ্গুলি নির্দেশ করলো দরজার পিছন দিকটায়। জমিদার বাবু স্ত্রী সহ সকলেই সেদিকে তাকালো, কিন্তু অন্ধকারের মাঝে কিছু দেখা গেল না। এরপর আশ্চর্যভাবে জমিদার গিন্নির কোলে লুটিয়ে পড়ল ওনার অজ্ঞানরতা মেয়ে চন্দ্রলেখা। পরের দিন গ্রামের সীমান্তে থাকা মাঠটার কাছে একটা মৃতদেহ উদ্ধার করা হলো। এই গায়ে অস্বাভাবিক এবং রহস্যময়ভাবে মৃত্যু হওয়া একটি মৃতদেহ। খোঁজ করে জানা যায় ভদ্রলোক গ্রামেরই।
এরপর একটা আলোচনা সভা বসলো গ্রামে। এমন মৃত্যুর কি তাৎপর্য থাকতে পারে তা নিয়ে বিস্তর কথাবার্তা চলল, কিন্তু সুরাহা হলো না তাতে। এরপরে ঘটনাগুলো চোখের নিমেষে ঘটল যেন। একদিন দুপুরে চন্দ্রলেখা ঘুমিয়েছিল। হঠাৎই ওর কাঁধের কাছে মানুষের হাতের ন্যায় ছাপ লক্ষ্য করতে পারলেন জমিদার গিন্নি। লাল ক্ষতের আকার নিয়ে তা বসে রয়েছে মেয়ের বাম কাঁধে। উদ্বিগ্ন হয়ে মেয়ের পোশাক সরিয়ে অপর কাঁধ দেখতেই চমকে উঠলেন ভদ্রমহিলা। চন্দ্রলেখার ডান কাঁধেও হাতের ছাপ, যা গভীর এবং লাল হয়ে বসে আছে। সঙ্গে সঙ্গে তিনি সেটা ইন্দ্রপ্রতাপ বাবুকে ডেকে দেখালেন। আশ্চর্যভাবে সেই ক্ষতের চারপাশটা গাঢ় লাল হয়ে যেতে লাগলো ওনাদের সামনেই। অতঃপর আমাকে ডাকা হলো জমিদার বাড়িতে। বিশ্বাস করুন ঠাকুরমশাই, যেন মনে হচ্ছিল কেউ শক্ত করে চেপে ধরেছিল চন্দ্রলেখার কাঁধ দুটো। এতটাই গভীর আর লালচে ক্ষতসম্পন্ন হয়ে উঠেছিল জায়গাটা। বুঝতে পারছিলাম না কি ঘটেছিল মেয়েটার শরীরে। তাই হলুদের একটি বিশেষ লেপন ওই স্থানে লাগিয়ে দিয়ে মেয়েটাকে বিশ্রাম করার নির্দেশ দিলাম। আর এর পরপরই খবর পেলাম আরও একটা নৃশংস হত্যা ঘটেছে ওই মাঠে। এইবার মৃতদেহ কিছুটা ভেতরের কবরস্থানের দিকে উদ্ধার হয়েছিল। যাই হোক, এরপর যা ঘটল তা ছিল আমার ধারণার বাইরে। এক রাতে নায়েব মশাইয়ের স্ত্রীর ঘুম আকস্মিক ভেঙে গেল কিছু একটা শব্দে। শুয়ে শুয়ে অনুধাবন করতে পারলো শব্দটা বাইরে থেকে আসছে। অতি সন্তর্পণে সে বিছানা ছেড়ে দরজা খুলল। বাইরের বারান্দা দিয়ে পূর্ণিমার ঝকঝকে আলো প্রবেশ করে ভেতরে সকল আঁধার কাটিয়ে দিয়েছিল এক লহমায়। আওয়াজটা ইতিমধ্যেই বাড়তে শুরু করলে নায়েব মশাইয়ের স্ত্রী অবশেষে তার একটা উৎস খুঁজে পায়। শব্দটা রান্নাঘর থেকে আসছিল। ধীর পায়ে সেখানে পৌঁছতেই দরজার কাছ থেকে একটা বীভৎস ভয়াবহ দৃশ্য দেখতে পায় মহিলা। রান্নাঘরের ঠিক মাঝ বরাবর একটা বছর 18 কিশোরী বসে রয়েছে। বলা বাহুল্য সে আর কেউ নয়, জমিদার বাবুর মেয়ে চন্দ্রলেখা। সাদা পোশাকে চাপ চাপ রক্ত লেগে অবিন্যস্ত খোলা জটাধরা চুলের কিছুটা সামনে দিয়ে ঝুলছে। মেঝেতে দু পা দুদিকে ছড়িয়ে মাথা নিচু করে কিছু একটা খাচ্ছে। দাঁতে চেবানোর অদ্ভুত বিকট শব্দ কানে আসছিল নায়েবের স্ত্রীর। ধীরে ধীরে চোখ নিচে নামাতেই সে দেখল চন্দ্রলেখার হাতে রক্ত ভর্তি। শুধু তাই নয়, ওর হাতের মুঠোয় ছিল একটা কাঁচা মাংসপিণ্ড, আর সামনে পড়ে রক্তাক্ত ক্ষতবিক্ষত একটা বড় ছাগলের দেহ, তাও আবার মুন্ডহীন। বুকের ভেতরটা ধক করে উঠল আমার। পুরোহিত মশাই একটুক্ষণের জন্যে থামলেন। আমি আর সমর একে অপরের দিকে মুহূর্তের জন্যে চোখ চাওয়াচাওয়ি করতেই পুরোহিত মশাই বললেন, কখনো ভাবিনি যে জমিদার বাবুর মেয়ে এমন কিছু করতে পারে। সেদিন নায়েব বাবুর স্ত্রীর মুখ থেকে এসব শোনার পর আমার মনের মাঝে জন্ম নিয়েছিল একটা চাপা শঙ্কা। কেন জানেন? কারণ সেদিন সুবলকে প্রথমবার যখন আমি বাঁচিয়ে নিয়েছিলাম, তখন ওর ঠিক মুখোমুখি আর কাউকে নয়, চন্দ্রলেখাকে দেখেছিলাম আমি। হ্যাঁ ঠাকুরমশাই, এসব কিছুর জন্য হয়তো চন্দ্রলেখাই দায়ী, কিন্তু ওর মধ্যে এমন পৈশাচিক শক্তি এলো কিভাবে তা জানি না। ওই ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে সুবল খানিকটা অচৈতন্য হয়ে পড়েছিল। আমি সাথে সাথে ওকে একটা মন্ত্রপুত ধাগা বেঁধে দিই। সৌভাগ্যবশত আমি সেদিন জমিদার বাড়িতেই ছিলাম। মাঝরাতে ঘুমটা ভাঙলে বাড়ির মূল ফটক থেকে একটা ছায়া মূর্তিকে বেরোতে দেখি আমি। এরপর দ্রুত পায়ে পিছু নেই তার, তাই বাঁচাতে পেরেছিলাম সুবলকে। যদিও ওই ঘটনার কথা ওর আর কিছু মনে ছিল না। যাই হোক, কেন কিভাবে এই অশুভ শক্তি এখানে এলো, বা চন্দ্রলেখার সাথেই সে এসেছে কিনা, সেটা জানার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো সদুত্তর পাইনি। জমিদার গিন্নি তো দুশ্চিন্তায় ভেঙে পড়েছিল, জমিদার বাবুরও এক অবস্থা। তবে এই বিষয়ে আমি নিশ্চিত ছিলাম যে কোনো একটা অশুভ শক্তির ছায়া পড়েছে এই গায়ে। সে বাসা বেঁধেছে জমিদার বাড়িতেই। হয়তো সেই নিয়ন্ত্রণ করছে চন্দ্রলেখাকে, কারণ এ গায়ে ও পা রাখার পর থেকেই একের পর এক নৃশংস হত্যা ঘটেছে। আর হতেও পারে যে এই হত্যাগুলো ওর দ্বারাই ঘটছে। কোনো অশুভ সত্তা এ কাজ ওকে দিয়ে করাচ্ছে। পুরোহিত মশাইয়ের কথার মাঝেই প্রচণ্ড রাগে ফেটে পড়ল সমর। এর উত্তর জমিদার বাবুকে দিতেই হবে।
ওনার মেয়ের মধ্যে কি আছে আমাদের জানার দরকার নেই, কিন্তু তার জন্য এই গ্রামের যে ক্ষতি হয়ে গেল তার ভর্তুকি কে দেবে? জমিদার বাবু কি ফিরিয়ে দিতে পারবে আমার দাদাকে? দাঁড়াও সমর, এত উত্তেজিত হয়েও না, আমাকে আগে ব্যাপারটা বুঝতে দাও। আচ্ছা পুরোহিত মশাই, আপনি বলছেন জমিদার বাবুর মেয়ে এই গাঁয়ে পা রাখার পর থেকেই এসব হচ্ছে? ওর মধ্যে কিছু আছে? 100 ওকে বাগে আনা সহজ ছিল না। আমিও মা চণ্ডীর পুজো করে দেবীর একটা রক্ষা কবচ ওর হাতে পরিয়ে দিয়েছিলাম। বেশ কিছুদিন গাঁয়ে আর কোনো ঘটনা ঘটল না, কিন্তু তারপর পুনরায় শুরু হলো সেই এক ঘটনা, নৃশংস মৃত্যু। তখনই অনুমান করেছিলাম চন্দ্রলেখার হাতের কবচটার কারণে এখন আর ওই অশুভ শক্তি ওকে নিয়ন্ত্রণ করতে পারছে না ঠিকই, তবে সে কারণে তার রাগ দ্বিগুণ বেড়েছে, আর তাই তার নৃশংসতাও বেড়েছে। এদিকে বেচারি চন্দ্রলেখাও সুস্থ নেই। সেদিন থেকে ধুম জ্বরে কাহিল, সারাদিন বিছানায়, আর মাঝে মধ্যেই অজানা আতঙ্কে ঘুমের মাঝেই কাটা ছাগলের মতো ছটফট করতে থাকে। কিসে কষ্ট দেয় বুঝি না, তবে হনুমানজির মন্ত্র জপ করে ওর মাথায় হাত বুলিয়ে দিলে ও শান্ত হয়ে যায়। আর জমিদার বাবু, তিনি কি বলছেন? জমিদার বাবুও অতীতের ঘটনার সাথে এই বর্তমান ঘটনার মেলবন্ধন খুঁজে পাচ্ছেন। অতীতের কোনো অভিশাপ ফিরে এসেছে আবারও। সম্ভবত ওনাদের এই গ্রামে প্রবেশ করার পরই জেগে উঠেছে সে অভিশাপ, যার কারণে মারা গেছিল ওনার পরিবারের পুরুষ সদস্যরা, মারা গেছিল ওনার একমাত্র আদরের ফুটফুটে মেয়েটাও। কিন্তু সে অতীত কি? এই জন্যেই ওই বাড়ির লেঠেলরা আপনাকে ডেকে নিয়ে গেছিল, তাই না? আপনার বাবা এই ব্যাপারে কিছু জানেন? আজ্ঞে, আমার বাবা? হ্যাঁ, হয়তো জানেন এই ব্যাপারে, তবে আমি নিশ্চিত নই, কারণ এই অদ্ভুত ঘটনার মুখোমুখি আমি প্রথম হলাম। আর তখনই জমিদার বাবুর মুখ থেকে জানতে পারি অতীতের কোনো রহস্যময় ঘটনা জড়িত বর্তমান পরিস্থিতির সাথে। তবে আমার বাবা দীর্ঘদিন অসুখে জর্জরিত, কথা বলতে পারে না একদম, তাই সেই অতীতের বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি এখনো পর্যন্ত। আমি কি একবার চেষ্টা করতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আসুন। ছোট দুটো ঘরের বাড়ি পুরোহিত মশাইয়ের। ছোট্ট বারান্দা পেরিয়ে একটা ঘরের সামনে এসে উপস্থিত হলাম আমরা। চৌকাঠ পেরোনোর আগে আমি সমরকে বললাম, তুমি বৈঠকখানায় গিয়ে বসো, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ঠাকুর মশাই! সমর চলে গেল। পুরোহিত মশাই আমাকে নিয়ে ঘরের ভেতরে এলেন। দেখলাম ছোট্ট একটা ঘরের ঠিক মাঝখানে একটা তক্তাপোষ রাখা, তার ওপরে শুয়ে রয়েছেন এক বৃদ্ধ, শীর্ণ জীর্ণকায়। পুরোহিত মশাই ধীর পায়ে এগিয়ে গেলেন বৃদ্ধের কাছে। বাবা, একজন ঠাকুর মশাই এসেছেন তোমার সাথে দেখা করতে। গ্রামে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে সে ব্যাপারে তোমার সাথে কিছু কথা বলতে চান উনি। আসলে উনি সাহায্য করতে এসেছেন আমাদের। তুমি একটু কথা বলার চেষ্টা করো ওনার সাথে, আমি আসছি। পুরোহিত মশাই ঘর থেকে বেরোনোর আগে আমাকে মৃদু স্বরে বললেন, বাবা, গ্রামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানেন, আমি সব বলেছি, কথা বলার সময় আপনার কোনো অসুবিধা হবে না। আমি ধীর পায়ে এগিয়ে এলাম বৃদ্ধের কাছে, বললাম, নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। তথাকথিত জ্যোতিষ আমার পেশা হলেও মানুষের সাহায্যার্থে তন্ত্রের আশ্রয়ও নিয়ে থাকি আমি। মোট কথা, জ্যোতিষীর সাথে সাথে তান্ত্রিকও বটে। কারোর বিপদ যখন সহজ পথে শেষ হতে চায় না, তখন আমাকে তন্ত্রের আশ্রয় নিতে হয়। দেখুন, এই গ্রামের হত্যালীলা সম্পর্কে তো আপনি অবগত, তাই না? তাই কয়েকটা উত্তর জানতে চাই আপনার থেকে। পারবেন তো দিতে? বৃদ্ধ সামান্য ঝুঁকে একবার আলতো করে চোখ বন্ধ করে আমার দিকে তাকালেন। আমি ওনার হাতটা ধরে একটা মন্ত্র পড়ে ফুঁ দিলাম। তারপর বললাম, আমি জমিদার বাড়ির অতীত সম্পর্কে জানতে চাই। বেশ কিছুক্ষণ বৃদ্ধ হতবাক দৃষ্টিতে চেয়ে থাকলো আমার দিকে।
হয়তো মনে মনে সবটা সাজাচ্ছিলেন, কিংবা ওই অতীতের ব্যাপারে আমি কিভাবে জানলাম সেটাই অনুধাবন করতে চাইছিলেন, বা হয়তো কথা বলতে অসুবিধে হচ্ছিল তাই চুপ থাকছিলেন। আমি নিজের উদাসীন দৃষ্টি জোড়া নামিয়ে নিলাম। বুঝতে পারলাম বৃদ্ধের পক্ষে হয়তো কথা বলা সম্ভব নয়। আমি তবুও ওনার সামনে মন্ত্র পড়েছিলাম যাতে একটু কথা বলার ক্ষমতা আসে ওনার। এই দিব্য শক্তি আমার অনেক দিনের তপস্যার ফল। কিন্তু বৃদ্ধ কোনো কথাই বললেন না, কোনো কথা নয়। আমি নিতান্তই আশা ত্যাগ করে বৃদ্ধের হাত ছাড়িয়ে নিতে যাব, এমন সময় বৃদ্ধ আরো শক্ত করে চেপে ধরার চেষ্টা করলো আমার হাতটা। চকিতে আমি ঘুরে তাকালাম ওনার দিকে। জোরে জোরে শ্বাস নিচ্ছিলেন উনি, যেন কিছু বলতে চাইছিলেন আমাকে। আমি আবারও দুহাতে ওনার একটা হাত ধরে আগ্রহ ভরা চোখে তাকালাম। একটা লম্বা শ্বাস নিয়ে বৃদ্ধ বলতে শুরু করলেন। বর্তমানে যা ঘটছে তা আজকের ঘটনা নয়, এর সাথে বহু বছরের একটা রহস্যময় অতীত জড়িয়ে রয়েছে বাবা। আরও একবার গভীরভাবে নিঃশ্বাস নিলেন বৃদ্ধ। আমি বুঝতে পারছিলাম আমি ওনার হাত ধরে থাকায় আমার ভেতরকার ধনাত্মক শক্তির স্থানান্তরণ ঘটছিল ওনার মধ্যে। তাই মনে শক্তি সঞ্চয় করে কথা বলার চেষ্টা করছিলেন বৃদ্ধ। আমি বললাম, বেশি চাপ নিতে হবে না আপনাকে, যা বলতে চান ধীরে সুস্থে বলুন। আজ থেকে বহু বছর আগের ঘটনা। তখন গাঁয়ের জমিদার ছিলেন রুদ্রপ্রতাপ চৌধুরী। সৎ অমায়িক মানুষ ছিলেন, ভদ্রলোক। বিশাল বড় পরিবার ছিল ওনার। 3 ভাই, তাদের স্ত্রী আর ছেলে মেয়ে নিয়ে ভরা সংসার। খিলখিল করে হাসতো তখন জমিদার বাড়িটা। একটা সময় বড় ভাই অসুস্থ হয়ে পড়লে জমিদারের পাঠ তিনি তার 2 ভাই আর একমাত্র ছেলে ঋষিকেশের হাতে তুলে দেন। রুদ্রপ্রতাপ আর ওনার ছোট ভাই নিশি প্রতাপও সৎভাবে ব্যবসার কাজ দেখাশোনা শুরু করেন। শুধু বাইরের দায়িত্ব নয়, পরিবারের দায়িত্ব সযত্নে পালন করতেন রুদ্রপ্রতাপ। দাদা অসুস্থ থাকায় নিজে হাতে সকল ব্যবস্থা সুসম্পন্ন করে ছোট ভাই নিশি প্রতাপের বিয়ে দেন রুদ্রপ্রতাপ। এরপরে ঋষিকেশের বিয়ের কথাই চলছিল, এমন সময় কুলপুরোহিত নরেন গোস্বামী বিধান দিলেন রুদ্রপ্রতাপের একমাত্র কন্যা বছর 17 মন্দাকিনীর উপরে মৃত্যুযোগ চলছে। অন্তত ওর জন্ম ছকের গ্রহ নক্ষত্র দেখে তো তেমনটাই স্পষ্ট হচ্ছে। জমিদার বাবু প্রচণ্ড ভয় পেয়ে যান। ওনার আদরের একমাত্র কন্যারে এমন সমূহ ঘোর বিপদ দেখে করজোরে কুলপুরোহিতকে জিজ্ঞাসা করলেন, এর কোনো উপায় তো হবে পুরোহিত মশাই, যেখান থেকে আমি আমার মেয়েকে বিপদমুক্ত করতে পারবো। জমিদারের কথা শুনে নরেন গোস্বামী বলেন, উপায় একটাই, খুব শীঘ্রই মন্দাকিনীর বিবাহ দিতে হবে। 18 থেকে 19 বছরের মধ্যেই, তাও ব্রাহ্মণ পরিবারে। জমিদার রুদ্রপ্রতাপের উপায়টা ভালো না ঠেকলেও মুখে কিছু বলতে পারলেন না। উনি বিষয়টা ওনার পরিবারের বাকি সদস্যদের সাথে আলোচনা করলেন। সকলেই খুব অবাক হন, কুলপুরোহিতের এমন বিধান। কিন্তু রুদ্রপ্রতাপ নিজের মেয়েকে ভীষণ ভালোবাসতেন, তাই সকলের বিশেষ ইচ্ছে না থাকলেও তিনি পুরোহিত মশাইয়ের উপায়টা মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন। ভালো ব্রাহ্মণ ছেলের খোঁজ শুরু করেন, কিন্তু সম্বন্ধ হতে না হতেই তা কেটে যেত। কেন কিভাবে কাটতো তা বুঝতে পারা যেত না, কিন্তু কেটে যেত। এদিকে গ্রামবাসীরাও অবাক হতো এই ভেবে যে এত রূপসী আর এত গুণের অধিকারিণী হওয়া সত্ত্বেও জমিদার বাবুর মেয়ের বিয়ে কেন হচ্ছিল না। এদিকে
18 পেরিয়ে বেশ কিছু মাস অতিবাহিত হলেও কোনো সম্বন্ধ পাকা হচ্ছিল না মন্দাকিনীর। অসংখ্য সম্বন্ধ দেখা হয়েছিল তার, অথচ পাকা কথা কিংবা পাত্রী দেখতে আসার সময়ই কোনো না কোনোভাবে ভেস্তে যেত সম্বন্ধগুলো। একদিন বাড়ির নিচতলার বৈঠকখানায় বসে আলোচনা চলছিল 3 ভাইয়ের মধ্যে। ইতিমধ্যেই নিশি প্রতাপের স্ত্রী সন্তান সম্ভবা হয়েছে। বাড়িতে যেমন খুশির আমেজ ছিল তেমনি দুশ্চিন্তার। এত পাত্র দেখা সত্ত্বেও মন্দাকিনীর বিবাহ হয় না, তখন দুশ্চিন্তাগ্রস্ত রুদ্রপ্রতাপের দাদা গৌর প্রতাপ সরাসরি কুল পুরোহিতকে এই সমস্যার সমাধান করার অনুরোধ করলেন। পুরোহিত মশাই, আমরা তো অনেক চেষ্টা করলাম, এবার আপনি কিছু সমাধান করুন। মেয়েটার বিয়ে কেন যে হচ্ছে না? নরেন গোস্বামী হাতে ধরা কিছু পুঁথিতে চোখ বুলিয়ে বললেন, হাতে সময় খুব কম আছে। একটা কাজ করা যেতে পারে, আমার ছেলে প্রণয়ের সাথে মন্দাকিনীর বিবাহ হতে পারে, যদি জমিদার বাবুর আপত্তি না থাকে তাহলে। পুরোহিতের কথায় বাকিরা কিছু না বললেও মন্দাকিনীর জ্যাঠতুতো দাদা ঋষিকেশ আপত্তির সুরে জিজ্ঞাসা করে, কিন্তু পুরোহিত মশাই, আপনার ছেলেকে তো এ গ্রামে কোনোদিন... ও পিসির বাড়িতেই ছোট থেকে মানুষ হয়েছে। তোমার বাবা কাকারা তো জানেন, যদি রুদ্রপ্রতাপ বাবুর আপত্তি না থাকে তো এমনিতেও আমার ছেলে আর 5টা ছেলের মতো উশৃঙ্খল নয়। ধৈর্য স্থৈর্যতে তার ঝুড়ি মেলা ভার। আপন ছেলের ব্যাপারে কথা বলতে গিয়ে একটু ভাবুক হয়ে পড়েন নরেন গোস্বামী। রুদ্রপ্রতাপ নির্লিপ্ত কণ্ঠে বললেন, বেশ, তবে ডাকুন আপনার ছেলেকে। আপনার ছেলের সাথেই আমার মেয়ের বিয়ে দেব, কিন্তু একটা শর্ত আছে আমার। বলুন। মেয়ে আর জামাই এই জমিদার বাড়িতেই থাকবে, আমার চোখের সামনে। আমি আমার মেয়েকে কোথাও পাঠাতে পারবো না। সে কি, আমার ছেলে ঘর জামাই থাকবে? এটাই সিদ্ধান্ত আমাদের, ভেবে বলুন। বেশিক্ষণ ভাবার সময় নিলেন না পুরোহিত মশাই, ব্যস্ত কণ্ঠে বলে উঠলেন, না না, আপত্তি নেই। মন্দাকিনী যাতে সুখী হবে আমি সেটাই করব। নরেন গোস্বামীর ছেলের ব্যাপারে রুদ্রপ্রতাপ স্ত্রীকে জানালে প্রথমে তিনি একটু আপত্তি করেন। একটাই শঙ্কা ছিল ওনার মনে, ছেলেটাকে চোখে দেখা হয়নি, স্বভাব কেমন তাও জানা নেই। হুট করে এমন একটা ছেলের সাথে মেয়ের বিবাহ দেওয়া ঠিক হবে না। কিন্তু রুদ্রপ্রতাপ ব্যাপারটা সাবলীলভাবেই নিয়েছিল। আসলে পুরোহিত মশাইয়ের উপরে ওনার সম্পূর্ণ বিশ্বাস ছিল। অবশেষে একটা ভালো তিথি দেখে মন্দাকিনী আর প্রণয়ের বিবাহ হয়ে গেল। গোটা গ্রাম সেদিন নিমন্ত্রিত ছিল রুদ্রপ্রতাপের মেয়ের বিয়েতে। এরপর ঋষিকেশের বিবাহ সুসম্পন্ন হওয়ার আলোচনা চলছিল। কেবল জমিদার বাড়ি নয়, আলোকসজ্জায় মেতে উঠেছিল গোটা গ্রামটাই। বিবাহ সম্পন্ন হতে হতে অনেকটা রাত হয়ে যায়। মন্দাকিনীর মা এবং জেঠিমা ওকে ওপরের ঘরে নিয়ে যান। বধূ বেশে সেদিন মন্দাকিনীকে ডানা কাটা পরি লাগছিল, অথচ তখনও সে জানত না তার উপরে কত বড় বিপদ ঘনিয়ে আসছিল। জানত না যে বিপদ মুক্ত করতে তার বাবা জ্যাঠারা যার সাথে তাকে বিবাহ দিয়েছিল সেই ছিল তার জীবনের সবচেয়ে বড় বিপদ। সেদিন শেষ রাত্রে রুদ্রপ্রতাপের 2জন গুপ্তচর এসে জানায় প্রণয়ের দুশ্চরিত্র, বেপরোয়া একটা ছেলে। শুধু তাই নয়, কুলপুরোহিত নরেন গোস্বামী কোনো সাধারণ পূজারী নন, তিনি একজন তান্ত্রিক। রুদ্রপ্রতাপের বিপুল সম্পত্তির লোভে নিজের ছেলের সাথে মন্দাকিনীর বিবাহ দিতে এই পুরো পরিকল্পনাটা সাজিয়েছিলেন। আশা করেছিলেন হয়তো ব্রাহ্মণ ছেলের কথা শুনে
রুদ্রপ্রতাপ প্রথমবারেই পুরোহিতের ছেলের খোঁজ করবেন নিজের মেয়ের সাথে বিবাহ দেবার জন্য, অথচ এমনটা ঘটল না। তখন রাগে ক্ষোভে স্তম্ভন বিদ্যার প্রয়োগ করে মন্দাকিনীর বিবাহ বেঁধে দিলেন, যাতে কোনোভাবেই রুদ্রপ্রতাপ মেয়েকে পাত্রস্থ করতে না পারেন। অতঃপর জমিদার বাড়ির সকলে যখন বিধ্বস্ত হয়ে পড়ে, তখন মোক্ষম দানটা দিলেন নিজের ছেলের সাথে মন্দাকিনীর বিবাহের প্রস্তাব রেখে। রুদ্রপ্রতাপ অনুধাবন করতে পারেন যে সম্পত্তির লোভে কুলপুরোহিত তাদের জন্য একটা ফাঁদ পেতেছিল। এমন সময় হন্তদন্ত হয়ে এক পরিচারিকা এসে উপস্থিত হলো রুদ্রপ্রতাপের নিকট, হাতে একটা চিঠি। নিচু স্বরে সে বলল, জমিদার বাবু, জমিদার বাবু, দিদিমণি আত্মহত্যা করেছেন, আপনি তাড়াতাড়ি আসুন। চিঠিটা ঋষিকেশ হাতে নিল। ততক্ষণে রুদ্রপ্রতাপ সহ বাকি সকলেই পৌঁছে গেছে মন্দাকিনীর ঘরে। সেখানে কোথাও প্রণয় ছিল না। বিছানায় মন্দাকিনীর শরীরটা উল্টে পড়েছিল। শুধু তাই নয়, নীল হয়ে গিয়েছিল ওর শরীরটা। মুখের এক পাশ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছিল। গৌর প্রতাপের স্ত্রীর বাবা বৈদ্য ছিলেন, তাই মন্দাকিনীকে দেখে ভদ্রমহিলা নিশ্চিত করেন যে বিষের কারণেই মন্দাকিনীর মৃত্যু হয়েছে। এছাড়াও মন্দাকিনীর শরীরের জায়গায় জায়গায় ছিল একাধিক ক্ষত। বিবাহের প্রথম রাতে প্রণয়ের হাতে সে শারীরিক নির্যাতনের শিকার হয়েছিল, আর সেই যন্ত্রণা সহ্য করতে না পেরেই মন্দাকিনী আত্মহত্যা করেছিল। এমনটাই তো সেই চিঠিতে লিখে গিয়েছিল। এদিকে পাহারাদার এসে জানায় জরুরি কাজের অজুহাত দিয়ে প্রণয় কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। এরপর যা আবার তাই হয়েছিল। রাগে বিদ্বেষে ফেটে পড়ে রুদ্রপ্রতাপ। তার লিটলদের আদেশ দিলেন যেখান থেকে পারা যায় যেন নরেন গোস্বামী আর ওর ছেলেকে ধরে নিয়ে আসা হয়। প্রণয়কে ধরতে পারলেও নরেন গোস্বামীকে ধরা সম্ভব হয় না জমিদার বাবুর লিটলদের। প্রথমে তো কালকুঠুরিতে বন্দি করে রাখা হয়েছিল প্রণয়কে। তারপর নিজের পূর্বপুরুষদের তলোয়ার দ্বারা শিরচ্ছেদ করে প্রণয়ের মৃত্যুদণ্ড দিয়েছিলেন স্বয়ং রুদ্রপ্রতাপ। নিজের মেয়ের কষ্ট আর যন্ত্রণা দিয়ে লেখা চিঠি পড়ে এমনিতেই মাথা জ্বলেছিল ওনার। তার উপর পুরোহিত নরেনকে খুঁজে না পেয়ে জ্বালামুখীর ন্যায় টকবক করছিল ওনার রাগ। এদিকে ছেলের মৃত্যুর খবর পেয়ে নরেন গোস্বামীর মাথাতেও আগুন জ্বলে ওঠে। রাগে আর প্রতিশোধ স্পৃহায় পাগল হয়ে ওঠেন তিনি। শুরু করেন এক ভয়াবহ ষড়যন্ত্র। নিজের তন্ত্রবিদ্যার প্রয়োগ ঘটিয়ে এক ভয়ঙ্কর শক্তির পিশাচকে জাগিয়ে তোলেন শুধুমাত্র রুদ্রপ্রতাপের পরিবারকে ধ্বংস করবার জন্য। ওনার তন্ত্রের উপাচার ক্ষমতায় একে একে গৌর প্রতাপ, ঋষিকেশ আর নিশি প্রতাপ প্রাণ হারান। অবশেষে নরেন গোস্বামীকে খুঁজে বের করতে সক্ষম হন রুদ্রপ্রতাপের লেঠেলরা। গ্রামের ভরা সভায় নরেন গোস্বামীর বিচার হয়। তবে এইবার আর রুদ্রপ্রতাপকে কিছু করতে হয়নি। রাগে উন্মত্ত গ্রামবাসীরাই ওই নরেন পুরোহিতকে গাছের সঙ্গে বেঁধে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। আর সেই সময় জ্বলতে জ্বলতে নরেন গোটা গ্রামকে অভিশাপ দিয়ে বলেছিল, সবাইকে দেখে যাব রুদ্রপ্রতাপ তোকে। এরপর তোর বংশে কোনো মেয়ে সন্তান জন্মালে বা তার পায়ে গায়ের মাটিতে পড়লে সেই ভয়ঙ্কর অভিশাপ লাগবে এখানে। নিজের তন্ত্র শক্তি দ্বারা যে কাল পিশাচকে জাগিয়ে তুলেছি সে শেষ করে দেবে সেই মেয়েকে। শুধু তাই নয়, এ গায়ের প্রতিটা লোককে শেষ করবে সে। ঘুমলে ঘুমলে খাবে তাদের মাংস। আরে সব
কিছুর ভুলে থাকবে তোর বংশের সেই মেয়েটা। জ্বলতে জ্বলতে নরেন গোস্বামী এক পৈশাচিক হাসির সাথে তার অভিশাপকে ছেড়ে গেছিল। তখন কুলপুরোহিত নরেন গোস্বামীর সাথে আরও এক পূজারী জমিদার বাড়ির কুলদেবীর পুজোর কাজে থাকতেন অসীম বাণুজ্যে। সৌভাগ্যবশত তিনি আমারই পূর্বপুরুষ ছিলেন। নরেন গোস্বামীর অনেক কর্মকাণ্ডই ওনার চোখে পড়তো, কিন্তু অজানা আশঙ্কায় কাউকে কিছু বলতে পারতেন না। আসলে নরেন গোস্বামী যে মারাত্মক ক্ষতিকর মানুষ ছিলেন তা তিনি জানতেন। নিজের পরিবারের ক্ষতি এড়াতেই অসীম বাণুজ্যে রুদ্রপ্রতাপকে কিচ্ছুটি জানাতে পারেননি সেদিন। তবে যেদিন নরেন গোস্বামী অভিশাপ দিয়েছিলেন সেদিন প্রথমবার অসীম বাণুজ্যে সাবধান করে দিয়েছিলেন রুদ্রপ্রতাপকে। নিশি প্রতাপের স্ত্রী তখন সন্তান সম্ভবা। তার গর্ভের সন্তান যদি এ গায়ে জন্মায় তাহলে নিশ্চিত নগেনের অভিশাপ জাগ্রত হয়ে উঠবে, জেগে উঠবে সেই কাল পিশাচ। তার ক্ষুধার থাবায় শেষ হয়ে যাবে গ্রামবাসীরা। তাই অসীম বাণুজ্যের পরামর্শে জমিদার রুদ্রপ্রতাপ ওনার ছোট ভাইয়ের স্ত্রীকে শহরে বোনের কাছে পাঠিয়ে দেন। জমি জমা সম্পত্তির তো অভাব ছিল না। এরপর থেকে শহরে স্থায়ীভাবে বাস করতে শুরু করেন গৌরপ্রতাপের স্ত্রী আর নিশি প্রতাপের স্ত্রী আর তাদের একমাত্র পুত্র সন্তান রানা প্রতাপ। আর রুদ্রপ্রতাপ আকস্মিক রোগে দেহ রাখলে ওনার স্ত্রী জীবনের শেষ সময় পর্যন্ত স্বামীর ভিটে আগলেই বেঁচে থাকেন। তৎকালীন নায়েব মশাইকে অনুরোধ করেন সপরিবারে জমিদার বাড়ির নিচতলাটায় থাকতে। রুদ্রপ্রতাপের স্ত্রীর মৃত্যুর পর থেকে নায়েব মশাইরা বংশ পরম্পরায় ওখানেই থাকতে শুরু করলেন। এত দূর বলে বৃদ্ধ থামলেন। ভীষণ আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে ঘটনার বর্ণনা করলেন তিনি। আমি ধৈর্য রেখেই সবটা শুনছিলাম। ধৈর্য ব্যতীত কোনো কাজে সফলতা আসবার নয়, এ কথা শৈশবে আমার বাবা শেখাতেন আমায়। যাই হোক, অবশেষে ঘটনাটি অনুধাবন করতে পারলাম আমি। কিছু একটা ভাবছিলাম, এমন সময় পুরোহিত মশাই ঘরে প্রবেশ করলেন। ওই রানা প্রতাপের দুই ছেলে, বড় ছেলে ইন্দ্রপ্রতাপেরই একমাত্র মেয়ে হলো চন্দ্রলেখা। ছোট থেকেই নাকি দেশের বাড়িতে আসতে চাইতো সে। আর আসার পরই হয়তো ওই পিশাচের অদৃশ্য অশুভ শক্তি ওকে টানতো এখানে আসার জন্য, জানা নেই। আর বেশি সময় নেই, যা করার সামনের অমাবস্যার আগেই করতে হবে, নতুবা ওই পিশাচের শক্তি আরো বৃদ্ধি পাবে। আচ্ছা, প্রথমে আমি একটা পুজো করে গ্রামটা বেঁধে দেব, যাতে এর ভেতরে ওই অশুভ শক্তির প্রবেশ না ঘটতে পারে। এরপর আমাকে আয়োজন করতে হবে এক মহাযজ্ঞের। বেশ ঠাকুরমশাই, আপনি যা বলবেন, যেভাবে বলবেন, আমরা তেমন ভাবেই কাজ করব। একবার চন্দ্রলেখার সাথে দেখা করা যেতে পারে কি? নিশ্চয়ই। পুরোহিত মশাই আমাকে জমিদার বাড়িতে নিয়ে এলেন। আমি যখন ঘুমন্ত চন্দ্রলেখার জীর্ণকায় চেহারাটা দেখছিলাম, তখনই ওর ঠিক মাথার কাছে একটা অশুভ সত্তার উপস্থিতি আমি আভাস করতে পারি। ওদিকে পুরোহিত মশাই জমিদার ইন্দ্রপ্রতাপ ও ওনার স্ত্রীকে আমার সম্পর্কে জানাচ্ছিলেন। আমি ঠিক কি কারণে এই গাঁয়ে এসেছি সব বলছিলেন। আমি পুঁটুলি থেকে একটা পেতলের ঘট বের করলাম। তারপর তার মন্ত্রপুত জল নিজের তালুতে ঢেলে ছিটিয়ে দিলাম চন্দ্রলেখার শরীরে। মুহূর্তের জন্য কেঁপে উঠল মেয়েটা, তারপর আবার স্থির হয়ে গেল। দেখলাম সেই কালো ছায়া অদৃশ্য হয়েছে। ঘরের সব দিকে আমার মন্ত্রপুত জল ছড়িয়ে একটা মহাদেবের রুদ্রাক্ষ পরিয়ে দিলাম চন্দ্রলেখার হাতে। বুঝলাম যে হাতে বেশি সময় কিন্তু নেই। ওই কাল পিশাচ চন্দ্রলেখাকে শেষ করে ফেলতে চাইছে, আর এটা আমি হতে দেব না কখনোই।
অমাবস্যার আগে একটা মহাযজ্ঞের আয়োজন করা হলো। গ্রামবাসীদের সবাইকে বলা ছিল যাতে তারা কেউ বাড়ির থেকে না বেরোয়। গ্রামের একদম সীমানা বরাবর যজ্ঞের আয়োজন করা হয়েছিল। যজ্ঞবেদিতে আগুন ধরাতে ধরাতেই আমি মনে মনে ভাবছিলাম একটা ভয়ঙ্কর পিশাচকে বন্দি করে পিশাচ যোনিতে পাঠাতে হবে আমায়। কাজটা যতটা সহজ মনে হচ্ছিল ততটা বোধহয় নয়। আজ একাদশী, চন্দ্রমা একটু একটু করে বিলীন হচ্ছে ঘন কালো আকাশে। দূরের কোথাও একভাবে ডেকে চলেছে শেয়ালের দল। হঠাৎই মনে হলো আমার ঠিক পিছন দিক থেকে কিছু একটা যেন সরে গেল। চমকে পিছন ফিরলাম, কিন্তু কাউকে আমি দেখতে পেলাম না। সন্তর্পণে চারিদিকে চোখ বুলিয়ে যজ্ঞবেদিতে বসতে যাব, আচমকা সমরের ডাক কানে এলো। ঠাকুর মশাই! এক উদ্বিগ্নতা ছিল সেই ডাকে। আমি পুনরায় চারিদিকে তাকালাম। সমর, কিন্তু সমর এখানে কেন আসবে? ওকে তো বাড়ির বাইরে বেরোতে বারণ করে দিয়েছিলাম আমি। ভেতরে ভেতরে চাপা উত্তেজনা চলছিল, তাই দ্রুত পায়ে সমরের বাড়ির দিকে পা বাড়ালাম। সেদিন ওর বাড়িতে শুকিয়ে যাওয়া তুলসী মঞ্চ, মোটকা গন্ধ আর কাকের চিৎকার দেখে এই গ্রামের বুকে একটা অশনি সংকেতের আভাস পেয়েছিলাম আমি। তবে অনুমান করতে পারিনি যে ঝড়ের সূচনাটা সমরের বাড়ি থেকেই হবে। দরজায় কড়াঘাতের কিছু সময়ের মধ্যেই নলিনী দেবী বেরিয়ে এলেন। ঠাকুর মশাই, আপনি? বুকের ভেতরটা অপ্রত্যাশিত জোরে কম্পন অনুভব করছিলাম। নিজেকে কোনো রকমে সংযত করে জিজ্ঞেস করলাম, সমর কোথায়? একটি ছেলে এসেছিল কিছুক্ষণ আগে, সমকে ডেকে নিয়ে গেল। বলছিল নাকি আপনি নাকি অসুস্থ হয়ে পড়েছেন। কতবার বারণ করলাম ছেলেটাকে যে আজ রাতে যেন না বেরোয়, তা সত্ত্বেও সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। আমাকে উদ্বিগ্ন দেখে নলিনী দেবীর মনেও ভয় বাসা বাঁধতে শুরু করে। আমি পাগলের মতো এদিক ওদিক ছুটতে লাগলাম সমরকে খোঁজার জন্য। এমনকি ওর দোকানেও গেলাম, কিন্তু না, কোথাও নেই ছেলেটা। হঠাৎই হাটের একদম শেষ প্রান্তে একটা ছায়ামূর্তিকে হেঁটে যেতে দেখলাম। কিছুটা অনুমান করা গেল হয়তো সে সমর হতে পারে। দ্রুত সেদিকে ছুটে যেতেই নিশ্চিত হলাম সমরই বটে। তবে এভাবে পাগলের মতো হেঁটে কবরস্থানের দিকে কেন যাচ্ছে? হাটের রাস্তা ধরলে কবরস্থানের পিছন দিকটা পড়ে, আর তার সামনেই রয়েছে সেই অভিশপ্ত মাঠ। সমরের কাছে এসে ওর হাতটা চেপে ধরে এক টানে ওকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করি, তোমাকে বলেছিলাম না যে ঘর থেকে একদম বেরোবে না? শূন্য দৃষ্টিতে আমার দিকে চেয়েছিল সমর। তবে আমার মন্ত্র পড়ে ফুঁ দিতেই আচমকা ও নিজের চেতনায় ফিরে এলো। আর চেতনায় ফিরে আসা মাত্রই উৎকণ্ঠিত কণ্ঠে বলল, ঠাকুর মশাই, আপনি ঠিক আছেন? আর আমি এখানে কি করে এলাম? বুঝতে পারলাম সমরের একটু আগের ঘটনা কিছুই মনে নেই। আমি দ্রুত ওর হাত ধরে বললাম, চলো, আগে চলো এখান থেকে, তারপরে সব বলছি। আমার কথার মাঝেই সমরের চোখ বড় বড় হয়ে গেল, যেন আমার পিছনে কিছু একটা দেখেছে সে। কিন্তু পিছন ঘুরতে কাউকে দেখতে পেলাম না। তবে এইবার সমরের দিকে ঘুরে যা দেখলাম তাতে আমার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কাঁপিয়ে দিল। দেখলাম আমার ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছে ভয়ঙ্কর বিভৎস চেহারার এক ভয়াল মূর্তি, যার জ্বলন্ত দৃষ্টি স্থির আমার দিকে। সদন্ত দুটি থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে রক্ত, আর তার রক্ত মাখা তীক্ষ্ণ 5 আঙুলের কালো নখগুলো চেপে ধরে রেখেছিল সমরের কাটা মুন্ডুটা।
ভয়ে বিস্ময়ে দিশেহারা হয়ে পড়লাম আমি। এত আগে থেকে আভাস পাওয়া সত্ত্বেও আমি ভুল করে ফেললাম। আমার তো আরো অনেক আগেই সমরের দেহ বন্ধন করে ফেলা উচিত ছিল। প্রচন্ড রাগ আর ঘৃণায় বড় বড় পা ফেলে পুনরায় ফিরে এলাম যজ্ঞের স্থানে। জায়গাটাকে বৃত্তাকারে মন্ত্রপুত ভস্য দ্বারা ঘিরে দিয়েছিলাম, তাই ওই পিশাচ কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু সমর আর বেঁচে নেই। সমর আর বেঁচে নেই এটা কিছুতেই মেনে নিতে পারছিলাম না আমি। আর যে কারণে মন্ত্র পাঠেও মন বসাতে পারছিলাম না। এক হাতে মন্ত্রের বিভূতি নিয়ে অপর হাতে আঙুলের কড় গুনতে গুনতে আমি মন্ত্র পাঠ শুরু করলাম। জোরে জোরে উচ্চারণ করতে লাগলাম। ওং ক্রিং ক্রিং হ্রিং হ্রিং হং রং দক্ষিণ কালিকে ক্রিং 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 রং রং হ্রিং হ্রিং স্বাহা। ওং কালী কালে মহাকালী কালিকে পাপহারিণী ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে। বিভূতির কারণে যজ্ঞের অগ্নিস্ফুলিঙ্গ ফুলে ফেঁপে উঠছিল বারে বারে। সেই সাথে চারিদিক থেকে ভেসে আসছিল একাধিক পিশাচের পৈশাচিক চিৎকার সহ অট্টহাসি। ভাগ্যিস যজ্ঞের পূর্বেই নিজের দেহ বন্ধনটা করে নিয়েছিলাম, তাই এ যাত্রায় রক্ষা হলো। কিন্তু সমর, মন্ত্রপাঠের সময় ওই ছেলেটার জন্য আমার খারাপ লাগছিল। হঠাৎই দুপা এবং দু হাতে মাটিতে ভর দেওয়া একটা কালো অবয়বকে ঘুরতে দেখলাম আমার সৃষ্ট সেই যজ্ঞ বলয়ের চারিদিকে। হঠাৎই সেটা কেমন বিকৃতভাবে উল্টো দিকে ভেঙে চার পেয় জন্তুর মতো অদ্ভুতভাবে এগোতে লাগলো আমার দিকে। লক্ষ্য করলাম বলয়ের একদিকের সামান্য রেখা মুছে যাওয়ার কারণে বিপত্তিটা ঘটেছে। আমি তবুও মন্ত্র থামালাম না। চিৎকার করতে করতে মন্ত্র পড়তে লাগলাম, আর সেই সাথে মধুসুন্দরী দেবীকেও মনে মনে ডাকলাম। দেখলাম অবয়বটা একটু একটু করে আমার দিকে এগিয়ে আসছে, আর তার জ্বলন্ত হিংস্র দৃষ্টি আমার দিকেই স্থির। মুখ থেকে জান্তব শব্দ বের করতে করতেই অদ্ভুতভাবে বেঁকে চুরে মাটিতে ভর দিয়ে এগিয়ে আসছিল আমার দিকে। যখন একদম আমার নিকটে এসে উপস্থিত হলো সেই পিশাচ, আমি চোখের নিমেষে ত্রিশক্তির ক্ষমতা সম্পন্ন একটা রুদ্রাক্ষের মালা ছুঁড়ে দিলাম পিশাচটার গলায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের অপার ক্ষমতা রয়েছে ওই রুদ্রাক্ষে। বন্দি করা এইবার সহজ হবে ওই পিশাচকে। পৈশাচিক অট্টহাসি এবার রূপান্তরিত হতে লাগলো ভয়ঙ্কর চিৎকারে। আমিও মন্ত্র পাঠের সাথে সাথে ওই পিশাচকে ধরে রাখার চেষ্টা করছিলাম, আর তার মাধ্যমে ওই রুদ্রাক্ষের মালা পুরোপুরি মন্ত্রের আয়ত্তে এসে কাটা ছাগলের মতো ছটফট করতে লাগলো সেই পিশাচ। তার সাথে প্রবল চিৎকার তো ছিলই। আমি ততক্ষণ পর্যন্ত মন্ত্র পাঠ থামালাম না, যতক্ষণ না পর্যন্ত সেই পিশাচ চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। কেবল পড়েছিল তার ছাই, যা আপনা আপনি সোজা গিয়ে বিলীন হলো যজ্ঞের পবিত্র আগুনে। পড়ে থাকলো রুদ্রাক্ষের মালাটা। আমি মন্ত্রপাঠ শেষ করে উঠে দাঁড়ালাম। পূবাকাশে ইতিমধ্যেই সূর্যোদয়ের রং লেগেছে। রুদ্রাক্ষের মালাটি পুঁটুলিতে পুড়ে একটা দীর্ঘশ্বাস ফেলে চারিদিকে তাকালাম আমি। ফর্সা হয়ে আসছে চারপাশটা। সব কিছু গুছিয়ে যখন গ্রামের দিকে রওনা দিয়েছি, তখনই জেলেদের চিৎকার কানে এলো। আমি তাদের একজনকে থামিয়ে বললাম, শোনো, মাথাটা কবরস্থানের পিছন দিকটায় হয়তো পেতে পারো। খানিকটা আর্দ্র কণ্ঠে কথাটা বলে সোজা মন্দিরে এসে উপস্থিত হলাম। ওখানেই আলোচনা সভা বসার কথা ছিল,
কিছুক্ষণের মধ্যেই সমরের সম্পূর্ণ মৃতদেহটা পাওয়া গেল। ওই পিশাচ শেষ সময়েও একজনকে ঠিক নিয়েই গেল। যাই হোক, সমরের মৃত্যুতে সকলেই শোকাহত ছিল। আমি সবাইকে আশ্বস্ত করে জানালাম, ওই কাল পিশাচ আমাদের সমরকে জীবিত থাকতে দিল না ঠিকই, কিন্তু সে নিজেও আর জীবিত নেই। পিশাচের কবলে পড়ে মৃত গ্রামবাসীদের বলিদান ব্যর্থ যায়নি। ওই কাল পিশাচের ভয়ঙ্কর ক্ষুধা থেকে এখন এই গ্রাম মুক্ত। এরপর আমি ফেরার জন্যে গ্রামবাসীদের থেকে বিদায় নিলাম। নলিনী দেবীর চোখেও জল ছিল। যতই হোক সমর তো ওনার শেষ সম্বল ছিল। পুরোহিত মশাই জানালেন, চন্দ্রলেখা আপাতত সুস্থ। জমিদার ইন্দ্রপ্রতাপ দেখা করতে চেয়েছিলেন। কেবল পুরোহিত মশাইকে জানাই, আবার দেখা হবে কোনোদিন। আজ আসি। আর চন্দ্রলেখাকে আমার আশীর্বাদ দেবেন। গ্রাম থেকে যখন বিদায় নিলাম, তখন সূর্য মধ্য গগনে। সেবার সত্যি এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় আমাকে। এত দূর বলে তারানাথ থামলেন। আমি আর কিশোরী মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম। সত্যি আজকের এই ঘটনা আমাদের মনেও চিরকালের জন্য দাগ কেটে দিল। যেভাবে একটা গোটা পরিবারকে ওই তান্ত্রিক শেষ করে দিয়েছিল। তবে জমিদার রুদ্রপ্রতাপের এক কথায় নরেন গোস্বামীর কথা মেনে নেওয়াটা ঠিক হয়নি। একটু যুক্তি দিয়ে ভেবে তবে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তাহলে তো ঘটনাটা ঘটতই না। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আবেগ দিয়ে ভাবি, আর সেই কারণেই ঠকি। নরেন গোস্বামীও এখানে এক প্রকার বিশ্বাসঘাতকতাই করেছিল রুদ্রপ্রতাপের সাথে। ওনাকে ঠকিয়েছিল। তাই আগে যুক্তি আর তারপর আবেগকে রাখা দরকার। কারণ আবেগের কারণে নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ ক্ষেত্রেই ভুল হয়। বাইরে বৃষ্টি ধরেছে। আমি বললাম, চলো কিশোরী, বাড়ি ফিরে যাক। কিশোরীও উঠে পড়ল। তারপর তারানাথকে বিদায় জানিয়ে আমরা রওনা দিলাম মঠ লেনের বড় রাস্তার উদ্দেশ্যে।